আগে এরকম করে কাটতে বলতে তখন মেশিনে কাটে খাটাং 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 খাটাং। গুড ইভিনিং এভরিবডি। আরম্ভ করছি আজকে নতুন টপিক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, its anatomy, physiology, pathology and different diseases with homeopathic treatment and management. সবাইকে প্রীতি শুভেচ্ছা, শান্ত প্রীতি ও শুভেচ্ছা। এলিমেন্ট, এলিমেন্ট কথার মানে হলো খাদ্যদ্রব্য। এলিমেন্ট কথার মানে হলো খাদ্যদ্রব্য। So the system in related with the elements, খাদ্যদ্রব্য নিয়ে যে সিস্টেম কারবার করে তাকে বলা হয় এলিমেন্টারি সিস্টেম। তাকে বলা হয় এলিমেন্টারি সিস্টেম। So the system begins from the mouth cavity, the alimentary system, begins from the mouth cavity and ends in the anus. एक फुटों से खाबार ढुकता है और एक फुटा निकालता है। তাহলে রসগোল্লা যেমন ঢুকছে তেমনি যদি বেরিয়ে যেত তাহলে আর শরীর গঠন হতো না, শরীরের কোনো কাজও হতো না। তাই যে রসগোল্লা ঢুকলো আর রসগোল্লা বেরুবে, এর মাঝখানে রসগোল্লার যে রস চেপে নেওয়ার, রসগোল্লার যে রস নির্যাসটা চেপে নেওয়ার পদ্ধতি, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইজেশন অর মেটাবলিজম। তা নাহলে যা খাবার ঢুকতো আর পাইপের তেমনি যদি বেরিয়ে যেত তাহলে তো আর কোনো কাজ হতো না। তো প্রকৃতির এক অমোঘ সৃষ্টি, এক অমোঘ নিয়ম, মাঝখান থেকে সারাংশ খাদ্যদ্রব্যের টেনে নেওয়া, বের করে নেওয়া। এই মুখ থেকে খাবার বের করে নেওয়া যে পদ্ধতি, that is known as digestion and metabolism. মুখ থেকে অ্যানাস পর্যন্ত টোটাল লেন্থ 1968 সালে অ্যানাটমিস্ট অ্যান্ডারসন খুব সুন্দরভাবে মাপ করেছিলেন। একদম মুখ থেকে আরম্ভ করে ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, পেলভিক কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল অ্যান্ড অ্যানাস উনি মেপেছিলেন 9 মিটার লম্বা। তার মানে 29 ফুট 3 ইঞ্চি। এইখান থেকে মুখ থেকে মলদার 29 ফুট 3 ইঞ্চি লম্বা। আমরা কেউ কোনোদিন মাপি না, খালি সমালোচনা করি। আমরা উচ্চার রটানো, লেখা, নানান এইসব করে বাড়াই। কাজের কাজ করে সাহেবরা। So it commences from the mouth. The system 29 ফুট 3 ইঞ্চি commences from the mouth
মুখের মধ্যে কি কাজ হয়? ম্যাস্টিকেশন, খাবারকে পাল্প তৈরি করা, বড় বড় অংশকে ছোট ছোট তৈরি করা, মেশিনে যেমন তৈরি কাটে, কাটিং কাটিং কাটিং। তাকে সাহায্য করছে কে? খাবারগুলো যে কাটা হলো, গরুর খাবার কাটে দেখেছ অনেকে, আগে এরকম করে করে কাটতো বটিতে, এখন মেশিনে কাটে, খাচাং 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 খাচাং। তো তাতে কি হয়? গরুর খাবারে একটু জল পানিটা নেমে যায়। তো আমাদের মুখের ভিতরে খাবার মেশানো হয় অ্যাডমিক্সচার, অ্যাডমিক্সচার উইথ সাম জুস। সিমেন্ট বালি যখন রাজমিস্ত্রিরা কাজ করে সেটারও অ্যাডমিক্সচার লাগে। সেখানে কি অ্যাডমিক্সচার লাগে? জল লাগে। তাহলে খাবার আমি ভাত মাছ যে চিবালাম, ম্যাস্টিকেশন, চিবানোর ইংরেজি হচ্ছে, টার্ম মেডিকেল হচ্ছে ম্যাস্টিকেশন। তাহলে আমার যে চিবিয়ে চিবিয়ে পাল্প তৈরি করা হলো, ওর ভিতরে কাটিং করে করে কাটিং করে করে পাল্প তৈরি করা হচ্ছে। এই জন্য আমরা ভালো করে চিবাতে বলি। অনেকে হড়বড় করে 2 মিনিটে খেয়ে শেষ করে দেয়। দ্যাট ইজ নট দ্য প্রসিডিওর। তাহলে তুমি তোমার এই কাজটা যদি এখানে কিছুটা কমপ্লিট করে দাও, তবে তো পাকস্থলী, স্মল ইন্টেস্টিন ওদের সুবিধা হবে। তুমি যদি এখান থেকে গোটা গোটা সব ঢুকিয়ে দিলে, মাংসের পিস গোটা, ভাত গোটা, আলুর পিস গোটা, তাহলে ওখানে গিয়ে খাটুনি বাড়বে। ওরা তো অত চেপে করতে পারবে, ওরা তো মাংসপেশি দিয়ে তৈরি, পাকস্থলী, ডিওডিনাম, ওরা অত চেপে চেপে, ওরা তো অল্প অল্প চাপ দেবে। এরকম এক গাঁট চাপ দেবে আবার নিচে যাবে, আরেক গাঁট চাপ দেবে আবার নিচে যাবে, আবার সে চাপ দেবে আবার নিচে যাবে। ঠিক আখের যেমন গাঁট, বাঁশের যেমন গাঁট, সেরকম ইন্টেস্টিনটা গাঁট টাইপের থাকে, স্পেইন্টার টাইপ অফ মাসল। তাহলে ওরা কি করতে পারে? ওরা একটুখানি চাপলো, আমার কাজ শেষ, আবার ও চাপলো, ওর কাজ শেষ, আবার আরেকজন চাপলো, তার কাজ শেষ। চীনের প্রাচীর যেমন ছিল আগে, চীনের প্রাচীর পৃথিবীর এক বিস্মিত বিস্ময়। বিশাল এরিয়া জুড়ে অত বড় পাঁচিল করেছিল শত্রুদের হাত থেকে দেশকে বাঁচাবে বলে। 1 কিলোমিটার দূরে দূরে একটা করে চৌকি থাকতো, যেখানে একজন করে থাকতো। কোনো শত্রু আসলেই একজন লাইট জ্বালিয়ে দেবে, ও দেখতে পাবে, ও লাইট জ্বেলে দেবে, আবার আরেকজন দেখতে পাবে। এর ভিতরে সমস্ত পাঁচিল বরাবর আর তার নিচের যে সৈন্যবাহিনী সজাগ হয়ে যেত। স্টেপ বাই স্টেপ এরকম ইন্টারেস্টিং কাজ করে। সেজন্য মুখের ভিতরে যতটা কাটিং করে পাল্প করা যায়, তত ওদের খাটুনি সুবিধা হবে, তত হজম খুব ভালো হবে। এই জন্য আমার হজম হয় না, আমার উপরে চাপ দিচ্ছে, আমার গ্যাস হচ্ছে, আমার পায়খানা হচ্ছে না। আরে বাবু, তুমি চিবিয়ে খাও না, আমি হা হা করতে করতে তাড়াতাড়ি 2 মিনিটে খেয়ে বেরিয়ে যায়। সো ম্যাস্টিকেশন। আর এই ম্যাস্টিকেশনে কে সাহায্য করে? জুস। কোন জুস? স্যালিভারি জুস। কোথা থেকে আসে? স্যালিভারি গ্ল্যান্ড থেকে আসে। There are 3 largest pair of the salivary glands: parotid gland, sublingual gland, and submandibular gland. তারা রস দেয়। And thus the fluid, the foods, admixtures by the help of salivary juice. এই জুসগুলো দ্বারা ফুড ঠিক মতন পাল্প তৈরি হয়, যাকে বলা হয় ইনসালাইভেশন। তারপরে তার আরেকটু পাল্প তারা গিলিয়ে ভিতরে ঢুকানো। যা হওয়ার হলো, এবার ভিতরে ঠেলে দাও, ঢুকিয়ে দাও। সেই কাজটা করছে কে? বাই টাং, বাই দ্য হেল্প অফ প্যালেট, বাই দ্য হেল্প অফ প্যালেট। যদি ফাঁকা থাকতো, শূন্য থাকতো, তাহলে তো বেরিয়ে যেত খাবার, ছিটকে আকাশে চলে যেত। তাহলে উপরে আছে কে? টাগরা। সেই টাগরার নাম হচ্ছে প্যালেট। তো টাং এদিকে ঘোরানো, ওদিকে ঘোরানো, এইখানে খাবার আটকে আছে, এপিক্স দিয়ে টেনে নিয়ে আসা, এইসব করে এর একটাই কাজ, জীবের ঘুরিয়ে ফিরিয়ে ভিতরে ঢুকিয়ে দাও, ওই ফুটো দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। দিস ইজ কল্ড ডিগ্লুটেশন বাই দি হেল্প। তার টাঙের সঙ্গে কারা সাহায্য করছে? টাং, ফ্যারিংস অ্যান্ড দ্য প্যালেট। প্যালেট, উপরের টাগরা, তাকে প্যালেট বলা হয়। সামনের দিকে হাত দিলে শক্ত লাগবে, দেখবে দাঁতের ঠিক উপরটায় শক্ত লাগে, তাকে বলা হয় সফট হার্ড প্যালেট।
আর ভিতরে জীবের ভিতরের দিকে উপরে হাত দিলে নরম লাগে, তাই সেখানে হার্ড প্যালেট। এইভাবে মুখের ভিতরে the first stage of digestion is over. First stage of digestion is over. Now the food enters into the stomach, esophagus, খাদ্যনালীতে চলে যায়। সেখান থেকে food enters into the stomach, স্টোমাকে গিয়ে the second stage of digestion হবে। ইসোফেগাসের মধ্যে, খাদ্যনালীর মধ্যে, খাদ্য পাইপের মধ্যে কোনো ডাইজেশন হয় না। তাহলে ডাইজেশন হচ্ছে মুখের মধ্যে কিছু ডাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা কাজ করে দিচ্ছে, আর উনি কোনো ডাইজেশন করবেন না, শুধু পাইপ কেরিয়ার কিনে যাবে। আমি শুধু আমার কাজ বই নিয়ে যাওয়া, আমি কোনো কাজ করব না, আমি রানার, আমি শুধু পোস্ট নিয়ে চলে যাব। কি চিঠি লিখলে, কাকে প্রেম নিবেদন করলে, আমার সব দেখার দরকার নেই। আমি বড় পোস্ট অফিসে পৌঁছে দেবো, আবার পোস্টমাস্টার যা করার করবে। ইসোফেগাস হলো সেই রানার। রানার ছুটেছে তাই ঝমঝম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে তাই খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। পথে কত ভয়, দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। সেই সুকান্ত ভট্টাচার্য রানারের মতন ইসোফেগাস, সে নিজে কোনো কাজ করে না। The first stage of digestion takes place by the mouth cavity, and the second place takes place by the stomach, and the third stage of digestion is carried out by the intestines, small intestine and large intestine. So mouth cavity and the intestine কি হচ্ছে, খাবার দাবার এই দিক থেকে মাউথ ক্যাভিটি হজম করে দিল, পাকস্থলী কিছুটা নিংড়ে রস আরো পাল্প তৈরি করে দিল, ডিওডেনামের ভিতরে কিছুটা হলো জেজুনা মিলিয়াম, ওই জেজুনা মিলিয়ামে গিয়ে স্মল ইন্টেস্টিনে গিয়ে যে রস চিপড়ে নিয়ে নিংড়ে নিয়ে যে রস টেনে নিচ্ছে, টেনে নিচ্ছে, কে টেনে নিচ্ছে? ব্লাড ভেসেলস অ্যান্ড লিম্ফ ভেসেলস, তারা রেডি হয়ে আছে। স্মল ইন্টেস্টিনের ভিতরে আঙুলের মতন মতন প্রজেকশন থাকে, সেইখান থেকে ব্লাড ভেসেলস গুলো বেরোয়। ওই প্রজেকশন গুলোর নাম হচ্ছে ইন্টেস্টিনাল ভিলাই। টেনে নিচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে, ব্লাড থেকে লিভারে যাচ্ছে, লিভার থেকে জেনারেল সার্কুলেশন অফ দ্য বডি, তারপরে লার্জ ইন্টেস্টিনে যায়, and all along the alimentary tube is characterized by, is composed by, is built up by, is made up by sphincter muscles, এক ধরনের ইলাস্টিসিটিক মাসেল দিয়ে সব তৈরি থাকে। এই হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করব, এটা ভূমিকা দিলাম। এটা হলো সিস্টেম, কিন্তু এই কাজে কিছু সাহায্য করে কে? তারা এই সিস্টেমের মধ্যে পড়ছে না, তারা সাহায্যকারী, তারা পাশে দাঁড়িয়ে আছে। তারা কাজ করছে কারা? টিট, দাঁত, ব্রেক আপ অ্যান্ড ট্রাইটুরেট দ্য ফুড, খাবারগুলোকে ভাঙে আর ট্রাইটুরেশন করে দেয় ইন দ্য প্রসেস অফ mastication, খাবার চিবানোর সময়, চিবানোর জন্য। And the 3 pairs of salivary glands, already I have told you, the secretion গুলো খাবারকে মুখের মধ্যে মিক্স করতে সাহায্য করে। And the largest 2 glands, liver and pancreas, secrete some chemical substances known as bile and enzyme juice. Pancreas তৈরি করে pancreatic juice, আর লিভার তৈরি করে বাইল, এরাও খাবার দাবার হজম করাতে সাহায্য করে। So the system begins from the mouth cavity, intestine. তাহলে অ্যাক্সেসরি পার্টগুলো কারা? তাহলে ওইখানে কারা কারা আছে সিস্টেমের মধ্যে? মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস খাদ্যনালী, স্টোমাক,
পাকস্থলী, তার পরের অংশ ইংরেজি সি এর মতন ডিওডিনাম, তারপরে জেজুনাম, পেলভিক কোলন বা সিগময়েড কোলন, তারপর রেকটাম, অ্যানাস। এরা হচ্ছে 5 ফুট, আগেরটা 21 ফুট ভুল বলেছে, তো মোট 26 ফুট, আর টোটাল আছে 29 ফুট উপরে পর্যন্ত ধরলে। তাহলে এই হলো মেন পার্ট। আর অ্যাক্সেসরির মধ্যে আমরা পেলাম দাঁত, জিভ, প্যালেট, স্যালিভারি গ্ল্যান্ডস, and the liver and the pancreas. গলব্লাডার কেন বলছি না? গলব্লাডার তো করে, আরে গলব্লাডার তো ইজ দ্য সার্ভেন্ট অফ দ্য লিভার, ও তো লিভারের চাকর, ও তো লিভারের গোডাউন, ও তো লিভারের স্টোর হাউস, তাই ওর নাম বললাম না। লিভার তো দিয়ে বলছে তুই জমা, তুই আমার স্টোর হাউস, ও তো নিজে কিছু তৈরি করে না, তাহলে ও বলবো কেন? So these are the accessory digestive organs. Now let's talk the parts of the digestive system, the main part and the accessory parts with their anatomy, physiology, pathology, and diseases, I mean the practice of medicine, and the homeopathic treatment and management so far concerned. Now the mouth cavity, আমরা মুখ বলতে যেটা বুঝি, that is divided into 2 parts. হা করলেই যেটা দেখা যাচ্ছে সেটা মাউথ ক্যাভিটি, টোটাল মাউথ ক্যাভিটি কি, বাট দিস মাউথ ক্যাভিটি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি অফ দ্য মাউথ। ভেস্টিবিউল কাকে বলে? দাঁতের পাটি বন্ধ করো, এরকম করে দাঁত বের করো, ঠোঁট আর দাঁত চেপে ধরলে যে জায়গাটা যেখানে আঙুল দিয়ে দাঁত ঘষে, দাঁত ব্রাশ করছি, ওদিকে পিছনে দাঁত, দাঁতের বন্ধ হয়ে গেল, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। ভেস্টিবিউল অফ দ্য মাউথ। এর কি ইম্পর্টেন্স আছে? এর কিছু ইম্পর্টেন্স নেই, শুধু ওইখানে আপার উপরের সেকেন্ড মলার টুথ, একদম লাস্টের মলার টুথ, লাস্টের দাঁত 3 নম্বর বড়দের, তারপরে 2 নম্বর মাঝখানে, ওই মাঝখানের যে উপরের পাটির দাঁত, ওই লেভেলে প্যারোটিড ডাক্ট এসে ওপেন করছে। তাহলে হা করলে মুখের বড় গহ্বরের ভিতরে প্যারোটিড ডাক্ট আসে না, প্যারোটিড ডাক্ট এসেছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। দাঁত বন্ধ করলে যেখানে আঙুল ঢুকিয়ে দাঁত ব্রাশ করছি সেইখানে। সাউন্ড কম হচ্ছে, তখন থেকেও বলেনি, সাউন্ডটা কমানো ছিল মোবাইলে। সো ভেস্টিবিউল অফ দ্য মাউথ, একজন বললো তাই খেয়াল করলাম, ডিফেক্টগুলো বলতে হবে তো। সো দাঁত বন্ধ করলে যে জায়গাটুকু পাচ্ছি আমরা, দ্যাট ইজ ভেস্টিবিউল অফ দ্য মাউথ। এর উপরের পাটিতে 2 দিকেই সেকেন্ড মলার টুথের কাছে প্যারোটিড ডাক্ট ওপেন করে। এই জন্যে দাঁত বন্ধ করে যদি আমরা কিছুক্ষণ থাকি, এই জায়গাটা জলে ভরে যাবে, কারণ হু হু করে প্যারোটিড ডাক্টের সিক্রিশন আসবে। এবারে ঢুকি আমরা ভিতরে, হা করলে ভিতরে, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি প্রপার, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি প্রপার। এই ওরাল ক্যাভিটি কমিউনিকেটস উইথ ইসোফেগাস, ইসোফেগাসের সাথে কমিউনিকেট করছে, যেটা হা করলে যে কালো মতন যে গর্ত দেখা যাচ্ছে মুখের, ওইটা দিয়ে, ওই সুড়ঙ্গ দিয়ে, ওই খাইবার গিরিপথ দিয়ে ভারত চীনের কমিউনিকেশন। তো ওই জায়গাটার নাম হচ্ছে, ওই গর্তটার নাম হচ্ছে সরু গর্ত। ওটা বেশি বড় না, সরু বলে তার নাম ইস্টমাস। মেডিকেল সায়েন্সে, অ্যানাটমিতে যেখানে জায়গাটা সরু বলা হবে তার নাম ইস্টমাস, যেখানে বড় তার নাম বডি, যেখানে ছোট্ট হয়ে গেছে কনিকাল তার নাম কর্ণ, যেখানে মোটা দাগের মতন হয়ে গেছে উঁচু তার নাম রিস, যেখানে গর্ত মতন তার নাম সালকাস, যেখানে বড় গর্ত তার নাম গ্রুপ। এগুলো জানতাম, এগুলো জানবো না,
খালি অ্যানাটমি পড়বো না, এগুলো জানবো না। পোস্ট দিচ্ছে অনেকে, অর্গানন পড়ার দরকার, অ্যানাটমি ফিজিওলজি এত কাজে লাগে না, এসব নিয়ে মাথা ঘামিও না। মাথা ঘামাবো না। আপনাদের মতন হাতুড়ে ডাক্তার হয়ে থাকবে সবাই। সবাই হাতুড়ে ডাক্তার হয়ে থাকবে। এই জীব যদি উল্টায়, জীব যদি উপরে তুলি, তাহলে দুটো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেখানে ওপেন করছে, যাকে বলা হয় ফ্রিনুলাম লিঙ্গুই, ওর দুই পাশে দুটো বড় বড় টিউমার হতে পারে, একটা বড় টিউমার হতে পারে, তার নাম র্যানিউলা, তার নাম র্যানিউলা। তো এই টিউমার হলো, আপনি লক্ষণ দিকে ওষুধ দিচ্ছেন, এদিকে বলছেন যে কেন্টের ম্যাথমেটিকা পড়ার দরকার, রেপার্টরি অমুক সাজ শেখাচ্ছে, ওখানে যাচ্ছি, হ্যাঁ এই শিখছি। আপনি র্যানিউলা কাকে বলে জানলেন না। এবার কেন্টের রেপার্টরি যখন খুঁজলাম, মাউথে কেন্ট দিচ্ছে র্যানিউলা, তাহলে আপনার মতন হাতুড়ে হলে তো কেন্ট র্যানিউলা দিতে পারতো না মাউথের মধ্যে। তাহলে কেন্টের যত গুণগান করেন, কেন র্যানিউলা শব্দ দিল কেন মাউথে? আর আপনি র্যানিউলা জানবেন না, তাহলে কি করে জানবেন যে ক্যালকিরিয়াকার একটা মেইন ওষুধ হতে পারে র্যানিউলার? বলুন, উত্তর দিন। আপনাকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করে র্যানিউলা কি, আমি তো বলতে পারবো না। আমি পোস্ট দিই যে অ্যানাটমি লাগবে না, কিন্তু গাধার মতন কাজ করে গেছে। র্যানুলা ফ্যানুলা আবার লিখেছে কেন এখানে? So every subject of medical science is essential to be a good physician. প্রতিটা জিনিস জানার দরকার, শেখার দরকার, বোঝার দরকার। অর্গাননের কচকচানি আর সোরাসিবিলিসের কচকচানি দিয়ে রোগ সারবে না। খালি অ্যালোপ্যাথির গালাগালি দিলে রোগ সারবে না। অনেক কিছু জানতে হবে। নাও দ্য লিপস, লিপস একটা মাসেল দিয়ে তৈরি, দুটো লিপসে দুটো মাসেল আছে। এই যে সিগারেট খাচ্ছে নায়ক, দেখতে ভালো লাগছে। এই যে নায়ক নায়িকাকে কিস খাচ্ছে, এ সম্ভব শুধু দুটি মাসেলের জন্য। এর ভিতরে দুটো মাসেল আছে, তার নাম অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস ওরিস। তাহলে উপরের ঠোঁটে যে মাসেল আছে তার নাম অরবিকুলারিস সুপিরিয়রিস ওরিস। নিচের ঠোঁটে যে মাসেল আছে, মাসেল কাটলে মাসেল বেরোবে গোল, অরবিকুলারিস ইনফিরিয়রিস ওরিস। সো অরবিকুলারিস ওরিস। নাও যে দুটো ঠোঁট যেখানে মিশে গেছে, একে বলা হয় লেবিয়াল কমিশার। ঠোঁটের আর ইংরেজি লেবিয়া। লেবিয়া, লিবিয়া মানে ঠোঁট। তা ঠোঁটের মতো দেখতে মেয়েদের ভেজাইনার ওরিফিসের দুই দিকে থাকে বলে তার নাম লেবিয়া। যেটা বড় বাইরের দিকে তার নাম লেবিয়া মেজরা, যেটা ছোট ভিতরের দিকে তার নাম লেবিয়া মাইনরা। কেন? ঠোঁটের মতন দেখতে তাই, ঠোঁটের মতন দেখতে তাই। সো লেবিয়াল কমিশার এটাকে বলে, যেখানে দুই দিকে ফুটো ফাটা, একে বলা হয় লেবিয়াল কমিশার। আরেক নাম অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। তাহলে আমরা জানলাম মাউথ ক্যাভিটি, প্রপার অ্যান্ড দ্য ভেস্টিবুল অফ দ্য মাউথ। আমরা জানলাম লিপস বাই অরবিকুলারিস ওরিস মাসেল। এই লিপস যদি ফাটে, লিপসে অনেক রকম রোগ হতে পারে। লিপস ফাটতে পারে, আমাদের সে সমস্ত রোগ সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। টাং, লিপস, লিপের ভিতরে অনেক সময় পিগমেন্টেশন হয়। ঠোঁটে যদি দাগ 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 হয়, কালো কালো স্পট হয়,
আমরা ট্রিটমেন্ট করি। ওই যে বলছিলেন যারা অ্যানাটমি ফিজিওলজি লাগে না, ইট ইজ সামটাইমস কমন ইন অ্যাডিশনস ডিজিজ, এ ডিজিজ known as Addison's disease. This is common. But if the person is not suffering from Addison's disease, then the pigmentation of the lip is a disease symptom. এই ঠোঁটে যদি কালো দাগ হয়, কালো, তাহলে দেখতে ভালো লাগে না, আমাদের কাছে আসবে। এখন কনস্টিটিউশনাল আমরা ট্রিটমেন্ট করব, সিমটোমেটিক ট্রিটমেন্ট করব, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও আমরা রেপার্টরি দেখার চেষ্টা করব। যাচ্ছা আমার পেশেন্ট যা সিমটম দিচ্ছে, আমি তো দেখি পিগমেন্টেশন অফ দ্য লিপস, কি ওষুধ প্রুভিংয়ে বা ক্লিনিক্যালি সব পাওয়া গেছে, এই ডিকশনারির মধ্যে জড়ো করা আছে। তাহলে কোথায় কি দেখব? আমি দেখব লিপস কোথায় আছে? মাউথ ক্যাভিটির মধ্যে, ফেসে আছে। ফেস বের করব, পেজ নাম্বার 355, যাদের রেপার্টরি আছে তারা বের করুন, পেজ নাম্বার 355। ঠোঁট যদি কালো হয়ে যায় তাহলে আমি কোথায় পাব? ফেস মানে মুখের উপরিভাগটা আছে, তা ঠোঁটটা উপরিভাগ। পিগমেন্টেশন বলে শব্দ কেন্ট দেয়নি, পিগমেন্টেশনের বদলে কেন্ট দিয়েছে ডিসকালারেশন। সি দ্য রুব্রিক ডিসকালারেশন, আরম্ভ হয়েছে পেজ নাম্বার 357, লাস্ট ডিসকালারেশন। এই ডিসকালারেশন এবার বিভিন্ন রকম দেখো, ব্ল্যাক, ব্লুইশ, পরপর ভাগ করা আছে, ব্ল্যাক কালার, ব্লুইশ কালার। তাহলে ঠোঁটের এরকম, এবং স্পেশালি লিপসে যদি হয় তারও রুব্রিক আছে, পেজ নাম্বার 358, ডান দিকে, ডিসকালারেশন অফ দ্য লিপস। তাহলে আমি অনেকগুলো ওষুধ যা ক্লিনিক্যালি পাওয়া যায় তা আমি বের করতে পারলাম। যাদের বই নেই আমি দেখিয়ে দিচ্ছি, চ্যাপ্টার ফেস, রুব্রিক ডিসকালারেশন, লিপস। এগুলো আমি রেপার্টরি কোর্সে আবার ভালো করে দেখাবো। আমি দেখলাম মেইন ওষুধগুলো আছে ল্যাকেসিস, আর্জেন্টাম নাইটিকাম, নাক্স বাম, নাট্রাম মিউট, এসব ওষুধ আছে। তাই আমি একটা গাইড লাইন পেয়ে গেলাম যে মেন কিছু ওষুধ যেগুলো কভার করে, এইখানে পেলাম। সো ডিসকালারেশন হতে, ঠোঁটে আলসার হতে পারে, তাকে বলা হয় শ্যানকার অর আলসার অফ দ্য লিপস, পেনলেস আলসার। যদি সিপিলিস যারা ভোগে বা সিপিলিস থেকে ভিতরে সিপিলিস রয়েছে বুঝতে পারছে না, ঠোঁটের ভিতরে একরকম ছোট্ট ঘা, ডিপ সিটেড আলসার হতে পারে, তাকে বলা হয় শ্যানকার অফ দ্য লিপস, পেনলেস আলসার। ঠোঁট ফাটতে পারে, তাকে বলা হয় ক্র্যাকড লিপস, মিড লাইন অফ দ্য লোয়ার লিপ, ঠোঁটের মাঝখান বরাবর সব ফাটতে পারে। আমরা কোথায় পাবো? এই ফেসে পাবো ক্র্যাকস। দেখো ক্র্যাকড লিপস, পেজ নাম্বার 357, পেজ নাম্বার 357। তাহলে রুব্রিক ক্র্যাকড, সাব রুব্রিক লিপস, ওই একসাথেই উপরের লাইনে আছে সাব রুব্রিক লিপস। ইম্পর্টেন্ট ড্রাগস আর অ্যারাম ট্রিফাইলাম। আমার তো অ্যারাম ট্রিফাইলাম একটা রেয়ার ওষুধ, আমার মাথায় ছিল না, আমি রেপার্টরি দিকে চট করে বুঝতে পারলাম, আরে অ্যারাই ট্রিফাইলাম। তার সিমটম কি? ঘা হয়েছে কিন্তু সমানে খুঁটছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও ছাড়ছে না, অ্যারাম ট্রিফাইলাম। Bryonia, calcarea card, graphitis is a very important drug, lachesis, natrum mute, sulfur. Lower lip especially sepia, fasting grade. আরে মহিলাটা তো সিপিয়ার মতন দেখতে। আপনার মাসিকের কি কোনো গন্ডগোল? হ্যাঁ, মাসিক আমার বড্ড ইরেগুলার, হোয়াইট ডিসচার্জ হয়, হ্যাঁ প্রায় লেগে আছে, মন মেজাজ খারাপ। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। আমার সিপিআর কথা মাথায় ছিল না,
রেপার্টরি হেল্প মি ক্রেক্ট অফ দ্য লোয়ার লিপস দেখে আমি তার সিপিআর প্রেসক্রিপশনে সাহায্য করব। ক্র্যাক্ট অফ দ্য মিডল অফ দ্য আপার লিপ হিপারসালফার নেট্রাম নিও। কর্নার্স অফ দ্য মাউথ ক্র্যাক্ট কর্নার্স অফ দ্য মাউথ যেটা বলছিলাম, অ্যাঙ্গেলস অফ দ্য মাউথ অ্যারাম ট্রিফাইলাম, কন্ডুরাঙ্গো, গ্রাফাইটিস অ্যান্ড নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সো আমরা লিপসের কি রোগ হতে পারে, লিপস কি করে তৈরি হয় জানলাম। লিপস ইজ প্রিপেয়ার্ড বাই দ্য টু মাসেলস অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস মানে গোল, গোল হয়ে যাচ্ছে বলে অরবিকুলারিস ওরিস। চোখের ভিতরে গোল মাসেল আছে, তার নাম অরবিকুলারিস ওকুলি, অরবিকুলারিস ওকুলি, আর এখানে অরবিকুলারিস ওরিস। তাহলে এই যে নায়ক সিগারেট ধরিয়ে যে কথা বলছে খুব মেজাজের, ইট ইজ বাই অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস ওরিস না থাকলে উত্তম বাবু, উত্তম কুমার, সিগারেট নিয়ে তুমি এরকম মেজাজে সিন করতে পারতে না। সো অরবিকুলারিস ওরিস, সো ক্রাফট অফ দ্য লিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ। পাবো ফেস ক্রাফট লিপস। অ্যাঙ্গেলস অফ দ্য মাউথে ঘা হয় প্রায় অনেকের দেখবে এই দুই জায়গায় ঘা হয়ে যাচ্ছে। কোথায় পাবো? ওই ক্রাফট লেখা আছে অ্যাঙ্গেলস অফ দ্য মাউথ। ঠোঁট কালো হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, এইসব ডিসকালারেশন কোথায় পাবো? ফেস ডিসকালারেশন আমরা পাবো। নেক্সট কাম টু দ্য, তো লেবিয়াল কমিশন যদি এই জায়গা ফেটে যায়, 2-3 মেডিসিনস আর ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড, স্টিকিং পেন, I have cured many cases by nitric acid, স্টিকিং পেন, ব্যথা খুব। অ্যান্ড নাইট্রিক অ্যাসিডের আরেকটা পিকিউলার সিমটম হেমারেজিক ডায়াথিস। নাইট্রিক অ্যাসিড ইজ হেমারেজিক ডায়াথিস, রক্ত বেরোনোর প্রবণতা। ডাক্তারবাবু গালে একটা ছোট্ট আঁচিল হয়েছিল, এতদিন ধরে ছিল, কিন্তু যেই না রেজার দিয়ে টেনেছে হঠাৎ করে রক্ত। আর কি রক্ত, সে রক্ত মোটে বন্ধই হয় না। আঁচিল তো আরো অনেক জায়গায় আছে, অনেকেরই আছে, অনেকে খুঁজছে খুঁজছে খুঁজছে, টেনে ফেলবে, রক্ত বেরোয় না। ওনার একটুখানি লাগলো, গল গল করে রক্ত বেরিয়ে গেল। হেমারেজিক ডায়াথিস, হেমারেজিক ডায়াথিস। তাহলে গায়ে ঠোঁটে কোনো ঘা আছে, রক্তস না, রক্ত বেরোচ্ছে, রক্ত একটু লাগলে রক্ত বেরোচ্ছে। স্টিকিং পেইন, স্প্লিন্টার লাইক পেইন, আর্জেন্টাইন মাইটিকাম, হিপারসালফার, ডলিকস, নাইট্রিক অ্যাসিড। আর স্টিচিং পেইন, সুস্ফোটনা ব্যথা, ব্রায়োনিয়া ক্যারিকা, ব্যথার ক্যারেক্টার মনে রাখতে হবে। পেইন ইন লিনিয়ার ফ্যাশন, লম্বা লম্বি ভাবে ব্যথা হয়, হু হু করে এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, সিপিলাইনাম, ফাইটোলক্কা। লাইটনিং লাইক পেইন, ম্যাকফস, ফাইটোলক্কা, সিপিলাইনাম। পেইন কাম সাডেনলি, গোস সাডেনলি, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, বেলেডোনা, ইগনেশিয়া, ক্যালিবাই, ম্যাকফস। পেন কাম স্লোলি, গোস স্লোলি, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। আর্জেন্টা মেটিলিকাম, পালসেটিলাম, সালফুরিক অ্যাসিড, স্টেনামেট, সিপিলাইনাম। সো প্লিজ রিমেম্বার অল দিস থিংস। হোমিওপ্যাথি ইজ এ ভাস্ট ওশান। এখানে 2 লাইন শিখে তর্ক করা, ফেসবুকে ডাক্তারি করা, যারা জানে তাদেরকে বেশ ভালো ভালো ভাষা দেয়। মূর্খরা অনেক কিছুই করে, কিছুই জানে না, কিছুই পেটে নেই, কোন দেশে রেস্ট্রিকশন নেই, সব ঢুকে যাচ্ছে আর যা কিছু। নাও অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, লেবিয়াল কমিশন, লেবাস ধরে ডাক্তার দিচ্ছে। এত জেনেছি, এত পড়েছি, এত শেখাচ্ছি, আমার উপাধি দিচ্ছে এক দেশ থেকে, লেবাস ধরে ডাক্তার। তার পরিচয়, সে শেকড় নিয়ে বোটানি পড়েছিল বলে কোনো একটা ওষুধের কোম্পানিতে চাকরি পেয়েছে, তারপর শিক্ষা ডাক্তার বড়রা লেবাসধারী ডাক্তার। আমি হলাম গিয়ে আসল ডাক্তার। নাও কাম টু দ্য গামস, মাড়ি। মাড়ির ল্যাটিন নাম হলো জিনজিভা, জিনজিভা, GINVI। তাহলে প্লুরালে জিনজিভি, VAE। তাহলে ইনফ্লামেশন অফ দ্য মাউথ ক্যাভিটি, জিনজিভাইটিস।
Inflammation of the mouth cavity, gingivitis. So gingivitis is a very important disease, inflammation of the mouth cavity. নানান কারণে মাউথ ক্যাভিটি গামস ইনফ্লামেশন হয়। ঠোঁটে কিন্তু ক্যান্সার হতে পারে, কার্সিনোম অফ দ্য লিপস, সেগুলো আমি আর ঢুকলাম না। সো জিঞ্জিভাইটিস, এই জিঞ্জিভাইটিস মাড়ি যখন ফুলে যায়, প্রায় রস পড়ছে, পুজ হয়ে গেছে, সেপটিক কন্ডিশন হয়ে গেছে, তখন নাম পায়োরিয়া অ্যালভিওলারিস। পায়োরিয়া অ্যালভিওলারিস। তাহলে আমরা অ্যানাটমি থেকে না জানলে বুঝতে পারবো না হোয়াট ইজ পায়োরিয়া। পায়ো মিন্স পাস, রিয়া মিন্স ডিসচার্জ। সো ডিসচার্জ অফ পাস, খালি পাস বেরোচ্ছে, মাড়ি গোড়া খেয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, পুজ বেরোচ্ছে, তার নাম পায়োরিয়া অ্যালভিওলারিস। ফার্স্ট স্টেজ জিঞ্জিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য গাম। বেশিরভাগ জায়গায় ইনফ্লামেশন সেই অর্গানের নামেই আছে, যেমন কনজাংটিভা, কনজাংটিভাইটিস, যেমন ল্যারিংস, ল্যারিঞ্জাইটিস, যেমন ফ্যারিংস, ফ্যারিঞ্জাইটিস, যেমন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটাইটিস। কিন্তু বহু জায়গায় নেম ল্যাটিন নামে, যেমন টাং, টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। স্টোমাক, স্টোমাটাইটিস নয়, গ্যাস্ট্রাইটিস। কিডনি, কিডনাইটিস নয়, নেফ্রাইটিস। লিভার, লিভারাইটিস নয়, হেপাটাইটিস। গলব্লাডার, গলব্লাডারাইটিস নয়, কোলিসিস্টাইটিস। ইউটেরাস, ইউটেরাইটিস নয়, মেট্রাইটিস। ওভারি, ওভারাইটিস নয়, উপ্রাইটিস। টাং, টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। সো আইটিআইস মানে ইনফ্লামেশন কিছু জায়গায় আছে, যেমন সাইনাসের ইনফ্লামেশন, সাইনোসাইটিস। সো অ্যালভিওলার, পায়োরিয়া অ্যালভিওলারিস। এবং ওই জায়গাতে কেন হয়, হয়টা কেন গামে? আমাদের স্যালাইভার মধ্যে এক ধরনের বালিকণা থাকে, যা দাঁতের গোড়ায় জমে গিয়ে পাথর হয় অনেকের, তাকে টার্টার বলে, তাকে বলে টার্টার। তাহলে যে দাঁতের গোড়ায় জমছে সেটা মাড়ির নিচেও জমছে, পাশ দিয়ে। ঠিক মতো দাঁত ব্রাশ করে না, মুখ কুলুকুচি করে না, খাবার পরে মুখ ধোয় না। প্রতিটা খাবার পরে আমাদের মুখ ধোয়া উচিত, দুবেলা খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত। আমাদের দেশের কালচার কি, সকালবেলা উঠে 8 ঘন্টা ধরে গুচুং গুচুং করছে, সকালবেলা দাঁত ব্রাশ করা লাগে না, শুধু কুলুকুচি করলেই হয়ে যায়। রাত্রেবেলা খাওয়ার পরে করতে হবে, আর দুপুরে খাওয়ার পরে করতে হবে। আর সব খেলে মুখ ধোয়ার নিয়ম, এমনকি চা খেলেও মুখ ধোয়ার নিয়ম। কজন ধোয়? তাহলে ওই যে সালাইভার মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্সটা আছে, যাকে বলা হয় টার্টার, চক লাইক মেটেরিয়াল, সাদা দুধের মতন জিনিস সালাইভার মধ্যে থাকে। এই যে সালাইভা প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসছে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে আসছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে আসছে। সেগুলো এক একজনের বেশি হয়, ওই গোড়ায় জমে যাচ্ছে, মাড়ির গোড়ায়। ওখানে ব্রাশটার যাচ্ছে না, মুখ কুলুকুচি করছে না ভালো করে, জমে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে। তার থেকেই এই পায়োরিয়া অ্যালভিওলারিস তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি মেনটেনিং কজ না জানো, তুমি যদি এটা জানতে না জানো, তুমি ফিজিওলজিতে অর্গানন নিয়ে ডাক্তারি করে খাবো, তুমি তো বলতে পারবে না। তোমার মুখটা প্রত্যেকবার খাওয়ার পরে কুলুকুচি করতে হবে। তোমার নরম ব্রাশ দিয়ে মাড়ি, দাঁত খালি এরকম এরকম করে যুদ্ধ করো না, মাড়ির গোড়াগুলো একটু একটু ঘষো। তোমার কিন্তু স্যালাইভার মধ্যে
দুধের মতন মেটেরিয়াল থাকে, পাথর কুচি থাকে, সেগুলো জমে যাচ্ছে। পায়োরিয়া অ্যালভিওলারিস, ব্লিডিং অফ দ্য গাম, মাড়ি থেকে প্রচুর রক্ত পড়তে পারে। এই পুরো অ্যানাস পর্যন্ত যেতে গেলে এক লেকচারে তো হবে না, গুছিয়ে বলতে গেলে যেটুকু পারি আজ হবে, আবার আরেকদিন। মুখেই তো আজকে লেগে যাবে মনে হচ্ছে, সারা রাত বললো মুখ আর স্টমাক পাকস্থলী পর্যন্ত হবে। সো দ্য গাম ব্লিডস অফ অ্যান্ড অন, দ্যাট ইজ কল্ড ব্লিডিং গামস। দিস ইজ ওয়ান অফ দ্য কজেস অফ পায়োরিয়া অ্যালভিওলারিস। পুজ হচ্ছে, তার সাথে রক্ত বেরোচ্ছে। দি ফুড পার্টিকেলস ডিপোজিটস অ্যান্ড পিট্রিফাই, ওখানে ছোট ছোট পকেট হয়ে যাচ্ছে, ওই পকেটের ভিতরে গিয়ে ফুড পার্টিকেল জমে যাচ্ছে, সেপসিস হয়ে যাচ্ছে। দি স্মল পকেটস বিটুইন দি গাম অ্যান্ড দ্য টি। তাহলে দাঁতের গোড়া নড়ে যাবে, এরপরে দাঁতের পালা, দাঁত নড়তে আরম্ভ করবে, মাড়ি দিয়ে রক্ত বেরোবে। দি গাম ব্লিডস অফ অ্যান আয়ন অ্যান্ড দ্য ফিটা পাস, ওই পকেটগুলোতে জমতে থাকবে। The patient may suffer from dyspepsia-like symptoms. তার কারণ ইনফেকশন, ব্যাকটেরিয়া ফরমেশন। So good oral hygiene is necessary. মুখের স্বাস্থ্য, ডেইলি ব্রাশিং অফ দ্য টিথ উইথ টুথপেস্ট, washing of the food after every, washing of the mouth after every food, প্রত্যেক খাওয়ার পরে মুখ পরিষ্কার করতে হবে, এইগুলো মেনটেন করতে হবে। কোথায় পাবো রেপার্টরিতে? আমাদের যদি দেখতে হয়, মাউথ চলে যাব, ফেস আর হবে না, মুখের ভিতরে ঢুকে গেছি। কাম ইনটু দ্য মাউথ ক্যাভিটি। জিঞ্জিভাইটিস, মাড়ির গোড়া ক্ষয়ে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, ইনফ্লামেশন। গামাইটিস না, আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় আলাদা ল্যাটিন নামে, জিঞ্জিভাইটিস। কিন্তু কেইন্তোর ইট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা করেছে রেপার্টরিতে, উইথ ফিউ এক্সেপশনস, দু এক জায়গা বাদে। তাহলে ডিজিজের নাম দিয়ে জেনারেল ইংলিশ দিয়ে বেশি করেছে, তাহলে উনি দিয়েছেন ইনফ্লামেশন। ইনফ্লামেশন, গাম, পেজ নাম্বার 406, রেপার্টরি, মাউথ ক্যাভিটি, পেজ নাম্বার 406, মাউথ ইনফ্লামেশন, গামস। তাহলে জিঞ্জিভাইটিস মেইন ওষুধ ক্রিওজোট, নেপট্রামিউর, ফসফরাস, সাইডিসিয়া। তাহলে তুমি পায়োরিয়া অ্যালভিওলারিস যদি না জানতে, তার অ্যানাটমি যদি না জানতে, তুমি জিনিসটা বুঝতে পারতে না। শুধু ওষুধ দিলে হবে না, রোগীকে তুমি বোঝাতে পারতে না যে তোমার মুখের স্বাস্থ্য, তুমি খেয়ে মুখ ধুচ্ছ না, দুবেলা ব্রাশ করছো না। শুধু তাই না, তার যদি আলসার বেশি হয়ে গেছে, মাড়ি বেশি ক্ষয়ে গেছে, তোমাকে অ্যাডভাইস দিতে হবে, দেয়ার আর 3 টাইপস অফ ব্রাশ। প্রত্যেক ব্রাশের গায়ে লেখা থাকে হার্ড, সফট অ্যান্ড মিডিয়াম। অনেকে জানে না, তুমি দোকানে গিয়ে দেখবে যে প্যাকেট দেয়, কাগজের প্যাকেট, ওর গায়ে কিন্তু লেখা থাকে হার্ড। তুমি বলবে আমাকে ভালো কোম্পানির সফট ব্রাশ দাও। আর সফট ব্রাশ দিয়ে তুমি দাঁত করবে, তোমার মাড়ির গোড়াও ভিতরে ঢুকে আস্তে আস্তে করতে হবে, কারণ তোমার স্যালাইভার মধ্যে হোয়াইট মিল্কি পাথরের মতন কেমিক্যাল জমে। দাঁতের গোড়ায় হলে ডেন্টিস্টরা অনেক সময় যন্ত্র দিয়ে তুলে দিচ্ছে, এখানে তো মাড়িতে যন্ত্র লাগানো যাবে না, তোমাকে কুলুকুচু করতে হবে, গরম জলে মুখ ওয়াশ করতে হবে, খাবার পরে মুখ ধুতে হবে।
আর সফট ব্রাশ কিনে মাঝে মাঝে একটু পরিষ্কার করবে। আর দাঁত অনেকে ব্রাশ করে রুলার চালানোর মতন না, দাঁত ব্রাশ করা, ওই যে বলেছিলাম অ্যাপরিজম ফোরে হানিম্যান বলেছে, the physician also the reservoir of health in the society। তোমাকে সব বলতে হবে দাঁত ব্রাশ করবেন আপনি আপনার এদিক থেকে ওদিক না, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, আপনার কবজিটা নড়বে। ডান দিক থেকে বাঁ দিকে মেশিন গান চালানো, অনেকে মেশিন গান চালাচ্ছে সকালবেলা উঠে, মেশিন গান নয়, উপরে নিচে ঘষতে হবে আস্তে আস্তে, আর ভিতরে ঘষতে হবে। এগুলো মানুষকে শেখাতে হবে। মানুষ অবহিত নয়, মানুষ জানে না, তাই সকালবেলা উঠে মেশিন গান চালাচ্ছে হরিজন্টাল পজিশনে, কিন্তু না ভার্টিক্যালে উপর নিচে আস্তে আস্তে। তাহলে ইনফরমেশন আমরা রেপার্টরি জানলাম, নাহলে বুঝতে পারতাম না। দি মেইন ড্রাফটস আর ক্রিয়েটড। ভেরিফিকেশন করতে হবে কি করে? ক্রিয়েটড টল সিলিন্ডার ন্যারো পার্সন, অল দ্য ডিসচার্জেস আর ভেরি অফেন্সিভ। মুখের ভিতরে তার গন্ধ হচ্ছে, তার পায়খানা প্রস্রাবে গন্ধ থাকতে পারে। ক্রিয়েটড ডিজায়ার ফর মিট, এসব সিমটম থাকতে পারে। মহিলারা হলে তার মেনস্ট্রুয়াল abnormalities, menses aggravation lying down, and all the time she suffers from leukorrhea, এসব সিমটম থাকবে। ন্যাট্রেমিউর হলে ন্যাট্রেমিউরের সিমটম পাবো। ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর বিটার, বেদিং প্রেফার্স, চিলি বা সান হিট ইনটলারেবল, ইরিটেবল, সেন্টিমেন্টাল, উইপস ইজিলি, এইসব সিমটম দেখে আমরা ন্যাট্রেমিউর বিবেচনা করব। ফসফরাস দিতে গেলে দেখবো হেমারেজিক ডায়াথিসিস অর নট, ফসফরাস হেমারেজিক ডায়াথিসিস অর নট, রক্ত বেরোবে, ওই পায়োরিয়া অ্যালভিউলাস থেকে রক্ত বেরোচ্ছে, ডাক্তারবাবু পুঁজের সাথে অল্প অল্প রক্ত বেরোচ্ছে, ব্যথা আছে। ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, বার্নিং সেন্সেশন হেয়ার অ্যান্ড দেয়ার অফ দ্য বডি, মুখের মধ্যে বার্নিং সেন্সেশন হতে পারে, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ডিজায়ার ফর আইসক্রিম, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করে না, উই মে থিঙ্ক অফ ফসফরাস। সাইলিশিয়ার কথা বলা আছে। সাইলিশিয়া প্রায় পাতলা জল, পুজের মতন রস বেরোয়, ঘন আঠার মতন রস কখনো বেরোয় না, ঘন আঠার মতন পুজ কখনো বেরোয় না। তাহলে গ্রাফাইটিস, স্টিকি হানি লাইক ফ্লুইড কামস ফ্রম এনি ডিসচার্জিং পার্ট, এনি আলসারাস পার্ট, গ্রাফাইটিস। সাইলিশিয়া থিন, গ্রাফাইটিস থিন। সাইলিশিয়া ব্যাসফুল, লাজুক, ভীরু, শীত বেশি। তো আমরা এইসব বিবেচনা করব। সো ইনফ্লামেশন, জিঞ্জিভাইটিস, পায়োরিয়া অ্যালভিওলারিস। যদি বলেন রক্ত বেরোচ্ছে ভীষণ, আমার পুজ কম বেরোচ্ছে, তা মাউথে পাবো, দেখবো আমরা রক্ত বেরোনো ইংরেজি হেমারেজ। হেমারেজ দিয়েছি কি কেন্ট, আমরা সঙ্গে সঙ্গে খুঁজবো হেমারেজ। হেমারেজ কেন্ট দিয়েছে ব্লিডিং। দেখো পেজ নাম্বার 405, ডান দিকে হেমারেজ, সি ব্লিডিং। তাহলে ব্লিডিং দেখবো পেজ নাম্বার 397, ব্লিডিং ফ্রম দ্য গামস, 398, ব্লিডিং ফ্রম দ্য গামস। আমরা পেয়ে গেলাম ব্লিডিং গামস। ক্যালকেরিয়াকার, ক্রোটেলাস হরিডাস, ল্যাকেসিস, মার্কুরিয়াস, ন্যাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, মার্কুরিয়াস, দিস আর দ্য ট্রয় অফ মেডিসিন, ব্লিডিং গামস। মুখে গন্ধ হচ্ছে, পিপাসে বেশি, জিভ বড়, জিভ থলথলে, মার্কুরিয়াস। রক্ত বেরোচ্ছে, ব্যথা আছে, সুঁচপটানো ব্যথা, স্প্রিন্টার লাইক পেন, রাগ বেশি, দুধ সহ্য হয় না, ডাইরেক্ট, নাইট্রিক অ্যাসিড। ফসফরাস তো এক্ষুনি বললাম। সো ব্লিডিং ফ্রম দ্য গামস, উই শ্যাল লুক আফটার দ্য চ্যাপ্টার মাউথ অ্যান্ড রুটি গামস। তাহলে দাঁতের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। ঠোঁটের ব্যাপারে আমরা জানলাম মাড়ির ব্যাপারে। প্যালেট,
উপরের যে টাগরা যাকে বলি প্যালেট, দাঁতের সামনের দিকে নাম হার্ট প্যালেট, পিছনের দিকে নাম সাব প্যালেট। প্যালেটও অনেক রোগ হয়, আলসার হয়, কত বলবো, তো রাত কাবার হয়ে যাবে সব বলতে গেলে। সো প্যালেট খুব কম রোগ হয়, গেলাম না প্যালেট। দাঁত, টিথ বলেছিলাম অ্যাক্সেসরি অর্গানস অফ দ্য ম্যাস্টিকেশন, দিজ আর দ্য অর্গানস অফ দ্য ম্যাস্টিকেশন, চিবানোর জিনিস, অ্যাক্সেসরি অর্গানস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। দাঁতের কোন খেয়াল পড়েছো ভালো করে? The teeth has two parts. The tooth has two parts. সামনের দিকে যে অংশটা আমরা দেখছি সেটা মুকুট, তাকে বলা হয় মুকুট বা ক্রাউন। ক্রাউন এটা যেটা জিনিস দিয়ে তৈরি সেটা খুব শক্ত, তার নাম এনামেল। শক্ত বাসন তাকে বলা হয় এনামেলের বাসন। সো এনামেল। আর যেটা রুট ভিতরে ঢুকে থাকে সেটা কিন্তু অত শক্ত না, সেটা হাড়ের মতন এক ধরনের জিনিস দিয়ে তৈরি, কিন্তু একটু হলুদ কালার। দাঁত যখন তুলবে ডেন্টিস্ট তোমার নিজের দাঁত কোনো একদিন, এই দাঁত এমন একটা জিনিস কাউকে না কাউকে একটা না একটা তুলতেই হবে, সে নিজের দাঁতের ডাক্তার হলেও কি। তখন তুমি দেখবে নিচের দিকটা হলুদ রং, ক্রাউন সাদা, আর নিচের দিকটা হলুদ। এই নিচের যে পোর্শনটা হলুদ, এর নাম হচ্ছে সিমেন্ট। তাহলে সিমেন্ট কি শুধু বাড়ি করার জন্যে বিল্ডার্সের দোকানে থাকে? মানুষের শরীরেও সিমেন্ট আছে। আর যদি না পড়িয়ে হঠাৎ প্রশ্ন করি কাউকে, অ্যানাটমি যারা জানে না, বলো তো মানুষের শরীরে সিমেন্ট কোথায় থাকে? হ্যাঁ বলছে, ওরাল ছেলেরা এরকম করে, বলছে। একবারে দিদিমণি ম্যাডাম পরীক্ষা নিচ্ছে অ্যানাটমি, টেস্টিস, স্ক্রোটাম, ছেলেদের যে স্ক্রোটাম যার ভিতরে বিচি থাকে, টেস্টিস। স্ক্রোটামের লেয়ার থাকে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডার্কটোস মাসেল, এরকম লেয়ার থাকে অনেকগুলো। ম্যাডাম জিজ্ঞেস করছে, বলো হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম? স্ক্রোটামে কি কি লেয়ার থাকে তার নাম বলো। সেটা বলছি ম্যাডাম, বলছি নার্ভাস হয়ে গেছি ম্যাডাম। হ্যাঁ বলছি স্কিন, স্কিন 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 সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, ডিপ ফাসা, ডিপ ফাসা, তারপরে ডার্কটোস মাসেল, ডার্কটোস মাসেল, তারপরে আপনার তারপরে ম্যাডাম আপনার, আরে ওটা আমার নয়, ওটা তোমার। ম্যাডাম রাগের চোটে বলছে, যেই না বলছে স্যার ম্যাডাম, তারপরে ওটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে আপনার, কথা একটা মুদ্রার দোষ থাকে। ম্যাডাম বলছে ওটা আমার নয়, ওটা তোমার। সো tooth has two parts. The front part is known as crown, mukut, and the lower part is known as root, হলুদ রঙের হয়, তার নাম সিমেন্ট। সিমেন্ট দিয়ে তৈরি এক ধরনের। এই দাঁতের যে সিমেন্ট পোর্শনটা, ইউলিশ পোর্শনটা, নিচের পোর্শনটা, উপরেরটা কিন্তু 1/3 ক্রাউন, আর ভিতরে ঢুকে থাকে যেটা সিমেন্টিং পোর্শন, ইউলিশ কালার, সেটা 2/3, 3 ভাগের 2 ভাগ নিচে, 1 ভাগ উপরে। এটা দিয়ে মাড়ির গর্তের ভিতরে ঢুকে থাকে, মাড়ির গর্তের ভিতরে ঢুকে থাকে। সেই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলার সকেট। সেই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলার। কিন্তু বেঁধে রাখবে কে, শক্ত করে রাখবে কে? পেরিওডন্টাল লিগামেন্ট। এই জন্য দাঁত তুলতে গেলে টান লাগে কেন? ওই লিগামেন্ট শক্ত করে ধরে রেখেছে। পেরিওডন্টাল লিগামেন্ট অ্যাটাচ দ্য টিথ, অ্যাটাচ দ্য রুট অফ দ্য টিথ উইথ দ্য গাম। পেরিওডন্টাল লিগামেন্ট। দাঁত যদি কাটা যায়, দাঁতের ভিতরে কি থাকে?
দাঁতের যে টিস্যুটা, বাল্ক অফ দ্য টিথ খুব হার্ড, এই জিনিসটাকে বলা হয় ডেন্টাল পাল্প। ডেন্টাল পাল্প। কিন্তু মজার কথা হলো এর মাঝখান দিয়ে একটা নার্ভ চলে যায়, যার জন্য দাঁতের ব্যথা এত বেশি হয়। দাঁত যদি সেকশন করা যায় মাঝখান থেকে করাত দিয়ে, করাত মানে সেরকম করাত পাওয়া যায়, ছোট করাত, দেখা যাবে এ মাথা থেকে ও মাথা নার্ভ চলে গেছে। তাই দাঁতের মাঝখান দিয়ে ফুটো হয়, ফুটো যদি হয়ে যায় কেরিজ হয়, পোকা লাগা বলে। আসলে পোকা বলে কিছু নেই, ওটাই মুখ টুক ধোয় না, ওই মাঝখানে ওখানে লেগে লেগে ওই যে নার্ভ চলে গেছে, ওর গোড়াটা লুজ থাকে, ওইখানে গিয়ে গিয়ে ফাঁক হয়ে গেছে। ওইখান দিয়ে যখন ঝাল ঝোল গরম ঠান্ডা জিনিস যায়, কারণ ওখান দিয়ে নার্ভ চলে গেছে। কিন্তু দাঁতের মধ্যে কোনো ব্লাড ভেসেল নেই, তাই দাঁত কাটলে কোনো রক্ত বেরোবে না, তাই দাঁতের মাঝখান দিয়ে কোনো রক্ত বেরোবে না, শুধু কেন? এ নার্ভ ইজ পাসিং ফ্রম দ্য ক্রাউন টু সিমেন্ট। লম্বা লম্বি ভাবে একটা নার্ভ ঢুকে গেছে এই দাঁত। তো দাঁতের এমন মহিমা, আমরা 5 মিনিটে শেষ করছি। আর শুধু দাঁতের জন্য 4 বছর ধরে পড়তে হয়, কোর্স আলাদা করে দিয়েছে। তার মানে বছরে 8টা করে দাঁত। তো দাঁতের পড়াতে সব থেকে খাটুনি কম বোধ হয়। 4 বছরে যদি 32টা দাঁত পড়তে হয় তো তো আরাম। টিথ, তাহলে দাঁতের অনেক রকম রোগ হয়, আমরা সেটা জানবো। টিথ রুট ক্ষয়ে যায়, ক্রাউন ঠিক থাকে। ক্রাউন ক্ষয়ে যায়, রুট ঠিক থাকে। এসব আমাদের জানার দরকার। দাঁতের গোড়া নষ্ট হয়ে যায়, মাথা ঠিক থাকে, মেজেরিয়াম থুজা। গোড়া ঠিক থাকে, ক্রাউন নষ্ট হয়ে যায়, মার্কুরিয়াস। তার মানে কি দাঁড়ালো? মেজেরিয়াম ইজ মোর অ্যান্টিসিপিলিটিক দ্যান মার্কুরিয়াস। থুজা ইজ মোর সিপিলিটিক প্রপার্টি, হ্যাজ প্রপার্টি দ্যান মার্কুরিয়াস। গোড়া শেষ করে দিচ্ছে, গাছের গোড়া শেষ করে দিচ্ছে। সো ব্যাপার টিথ। টিথ আমাদের অনেক সময় ব্লাড ডিসকালারেশন হয়, দাঁতের কালো দাগ হয়। তুমি যদি প্রেগনেন্সি পিরিয়ডে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক মা খায়, বিশেষ করে টেট্রাসাইক্লিন গ্রুপ অফ মেডিসিন, দাঁত কিন্তু বাচ্চারও কালো হয়ে যায়। সেটা তুমি শতই ওষুধ দিলে আর। তাহলে দাঁতের এই গোড়া যদি নষ্ট হয়ে যায়, কেরিজ হয়ে যায়, ডিকেড হয়ে যায়, হলও তৈরি হয়ে যায়, এই রুব্রিক আমরা কোথায় পাবো? এই সিমটমস আমরা কি করে জানবো? টিথ চ্যাপ্টার, পেজ নাম্বার 431। টিথ আরম্ভ হচ্ছে ক্যান্সার বাটারি 430 পেজে। এই দাঁতে দাঁতে ঘষতে চাই, জ্ঞান তো সবসময় দাঁতে দাঁতে কিরকির কিরকির করে ঘষতে চাই। দাঁত নেই ছোট ছোট বাচ্চাদের, তো মরিতে ঘষতে চাই। ফাইটোলক্কা ইজ দ্য পিকিউলিয়ার সিমটম। এখানেই পাবে ফার্স্ট পেজে পাবে টিকেট। Wants to want something hard which relieves pain during dentition. Phytolocca. Bite together desire too. Phytolocca. She cleans আছে। Is it cleans together constant inclination to. Phytolocca is the main medicine and podophyllum I have already told. তো দাঁতে দাঁতে খুব ঘষতে ইচ্ছে করে, তুমি লক্ষ্য করে দেখলে তোমাকে কিছু বলছে না, কিন্তু বাচ্চাটা দাঁতে দাঁতে ঘষছে।
Please remember, Phytolacca is the main medicine in our homeopathy. দাঁতে দাঁতে করে ছোট বাচ্চার দাঁত ওঠেনি, তাও বলছে, মা বলছে ডাক্তারবাবু সবসময় মাড়িতে মাড়িতে ঘষে। ক্যারিজ অফ কি, দাঁত ক্ষয়ে যায়। সেকেন্ড পেজ, ক্যারিজ, বেলোডোনা, বোরাক্স, ফ্লোরিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ এ সিপিলিটিক মেডিসিন। দাঁতের গোড়া ক্ষয়ে যায়, কিন্তু ফ্লোরিক অ্যাসিড ইজ এ হট পেশেন্ট, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। মুখের ভিতরে ঠান্ডা জল, ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম দিলে কি ভালো লাগে? লাগে। ফ্লোরিক অ্যাসিড as the remedy. Mercurius, neither relieved by hot nor relieved by cold. টাং স্যালাইভেটেড, মাউথ স্যালাইভেটেড, ওই প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রিশন খুব বেশি। মেজেরিয়াম, দাঁতের গর্ত ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ইট ইজ ডিপ সিটেড অ্যান্টিসিপিলিটিক মেডিসিনস, মেজেরিয়াম। So, Mesothelium is a very important medicine. A great, এবং all the syphilitic medicines are hot except Mesothelium, which is chilly. এই লাইনটা মনে রাখবে, all the syphilitic medicines generally hot except arsenic alba and Mesothelium are chilly. So Mesothelium is a chilly patient. Mesothelium is a chilly patient. Also are deep-seated, deep-rooted, and severe neuralgic pains of the teeth extending to the ear. দাঁতে চলে যায়, খাওয়ার পরে বাড়ে, aggravates from eating. Like pulsatilla, pain with chilliness, pain with chilliness. So, Mesothelium, extreme chill. So, caries teeth. As soon as they appear, দাঁত ছোট ছোট বাচ্চাদের উঠতে না উঠতেই ক্ষয়ে যাচ্ছে গোড়া। ক্রিয়োজট, ক্রিয়োজট, দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়। মাড়ির গোড়ায় বলেছিলাম, গোড়ার দিকে, দাঁতের গোড়ার দিকে থুজা, মেজেরিয়াম। সো এই রুব্রিক্স থেকে তুমি পেয়ে যাবে। রুট স্যাড বলেছিলাম, দাঁতের গোড়ার দিকে খেয়ে যায়। একটু আগে আমি বলেছিলাম মেজেরিয়াম থুজা, মেজেরিয়াম থুজা। থুজা কত বড় সিপিলিটিক মেডিসিন, নট অনলি সাইকিটিক। সো ক্যারিজ অফ টিথ, পায়োরিয়া অ্যালভিওলারিস। আমরা দাঁত সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়, দাঁত সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়। আমরা মোটামুটি সংক্ষিপ্ত করি। উইজডম টিথ, একটা পয়েন্ট বলা যেতে পারে। উইজডম টিথ, আক্কেল দাঁত। কাকে বলে আক্কেল দাঁত? দ্য থার্ড মলার, দ্য লাস্ট মলার অনেক সময় পুরোপুরি ওঠে না, উঠতে দেরি করে। সাধারণত 18 থেকে 23 বছরের মধ্যে ওই দাঁতটা নিচ থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে। ও শিকড় যেটা বলা হয় রুট, দেয়ার আর 3 রুটস, 3টে রুট, এবং সোজা থাকে না, এঁকে বেঁকে চলে। ওই রুটগুলো যখন ওই দাঁতটা যখন ডেভেলপ করার চেষ্টা করে, এস্টাবলিশড হওয়ার চেষ্টা করে, নিজেকে সেটেল করার চেষ্টা করে, তখন ওই রুটগুলো ঢুকে যায় মাড়ির মধ্যে। যে যেদিকে পাচ্ছে, যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, তাই এরকম ব্যথা হয়। ব্যথায় জ্ঞান থাকে না, তাই লোকে রটিয়েছে, আক্কেল হচ্ছে তো এবার, বেআক্কেলে আক্কেল দিচ্ছে তো।
কথা বললে তো শুনিস না, তাই একে বলা হয় আক্কেল দাঁত উঠেছে আমার। কিন্তু মেডিকেল সায়েন্সে হোয়াট ইজ আক্কেল দাঁত? ইট ইজ দি পার্মানেন্ট ইরাপশন অফ দ্য থার্ড মোলার টুথ বিটুইন 18 to 23 ইয়ার্স। এই জন্যে মলার টুথ লাস্টের দাঁত তুলতে গেলে কোনো ডেন্টিস্ট একবারে তুলতে চায় না, তুলতে পারে না। কি করতে হয়? এক্স রে। মলার টুথ তুলতে গেলে এক্স রে মাস্ট, কারণ কোন শিকড় কিভাবে বেঁকে আছে, টানলে তো ব্যথায় মরে যাবে লোকটা। এই যে মলার টুথ, এমনি নর্মাল দাঁতের এই যে ইনচিসার ক্যানাইন একটা রুট থাকে। মলার টুথ 3টে রুট হয়ে যায়, 2টো রুট হয় প্রিমলার, মলার 3টে। এই রুট সবসময় সোজা থাকবে এমন কোনো কথা নেই। সোজা থাকলে ভালো, অনেক সময় বেঁকে চলে গেল, এদিকে বেঁকে গেল, এদিকে বেঁকে গেল, এইরকম হয়ে গেছে। তাহলে যখন টান দেবে এই বাঁকা নিয়ে কি করে দাঁতটা বেরোবে? ব্যথায় লোকটা লাফাবে, ছেঁচে অনেক জোরে টানলে ট্রেন এইসব মাসেলের এইসব মাড়ি ছিঁড়ে খুঁড়ে বেরোবে। সেই জন্যেই এক্স রে করতে হয়। কিন্তু এই মলার দাঁত অ্যানাটমি না বুঝে, ফিজিওলজি না বুঝে তুলে দিতে পারে কারা? গ্রামে দেখেছি হাটে বস্তা নিয়ে 2টো সাইকেল সারানো প্লাস নিয়ে দাঁত তুলছে। কোথায় ব্যথা? মলার টুথ, লাস্টের দাঁত। ওঠো, একটু থাবড়া দিয়ে, আরেকজন পিছনে তার লোক আছে থাবড়া দিচ্ছে, মরেও যেতে পারে ডিউ টু শক। সো হাতুড়িরা সব পারে, কেটে দিতে পারে। সো মলার টুথ। আমি ভেবেছিলাম একদিনে শেষ করব, সম্ভব নয়। সো 2 ইঞ্চি শার্ট, দেখো সোজা, এগুলো তোলা খুব সোজা। একটা ক্যানাইন, 2টো ইঞ্চি শার্ট, একটা ক্যানাইন যেটা বড়, 2টো প্রিমলার, 3টে মলার, 3টে মলার। এই হলো দাঁত, মলারের 3টে দাঁত। তো দাঁত সম্বন্ধে আমরা মোটামুটি একটু আইডিয়া পেলাম, আরো ডিটেলস আমি বলতে চাইছি না। নেক্সট কাম টু দা প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড, কানের নিচে 2টো গ্ল্যান্ড বসে আছে যারা রস তৈরি করছে হজম করার জন্য। ওইখান থেকে ডাকগুলো এসে, এই যে বলেছিলাম উপরের এই যে সেকেন্ড মলার টুথ, সেইখানে এসে ঢোকে। এই প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়, প্যারোটিড টিউমার, চট করে কমতে চায় না। ওই সময় ডাক্তের মধ্যে, গ্ল্যান্ডের মধ্যে স্টোন ফর্মেশন হয়, প্যারোটিড স্টোন। এই প্যারোটিড টিউমার আমরা যদি দেখতে চাই কোথায় পাবো, চট করে কে বলতে পারে? কমন সেন্সে অ্যাপ্লাই করলে কেন্টের রেপার্টরি বের করতে সুবিধা হবে। এটা মুখের ভিতরে না বাইরে? মুখের মাউথ ক্যাভিটির ভিতরে নেই, বাইরে চামড়া দিয়ে ঢাকা আছে।
তাহলে মাউথে পাবো না, ফেসে পাবো। আর কেন্ট দেখবো টিউমার আছে কিনা, নেই। তাহলে না পেলে টিউমারের বদলে কেন্ট কি দেবে? সোয়েলিং। সে বের করো পেজ নাম্বার 394। সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড, সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড। ব্যারেটিকার, বেলোডোনা, ব্রোমিয়াম, ক্যামোমিলা, মার্কুরিয়াস, নাইট্রিক অ্যাসিড, রাস্ট অক্সাইড। এখানে থুজা বলা আছে, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, সোয়েলিং, থুজা আছে কি? বলো নাজমুল হাসান বেল্লাল, থুজা লেখা আছে কি? থুজা লেখা নেই। প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং, চ্যাপ্টার ফেস, রুব্রিক সোয়েলিং, সাব রুব্রিক প্যারোটিড গ্ল্যান্ড, থুজা লেখা নেই। আছে থুজা? না। তাহলে কি হবে? থুজা লেখা নেই। আমার রোগীর শরীরে অনেক আঁচিল আছে, বাঁদিকে মাথার যন্ত্রণা হয়, জাহাজে কাজ করে, একবার গনোরিয়া হয়েছিল, একটা পোর্টে নেমে গিয়ে প্রস্টিটিউট মহিলার সাথে মেলামেশা করেছিল, থুজা, তার গনোরিয়া হয়েছিল, ডাক্তারবাবু পুজ বেরিয়েছিল। আঁচিল আছে। আমার মনের মধ্যে একটা ভয় আছে ডাক্তারবাবু, পিছনে যেন কেউ ফলো করে। ঘাড় ঘুরিয়ে দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি, কিন্তু কাউকে দেখি না জানেন, কিন্তু আমার মনে হয় কেউ যেন ফলো করে। সো লেফট সাইডে ইট কমপ্লেন্স। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। চিলি পেশেন্ট, হিস্ট্রি অফ গনোরিয়া, এক্সপোজার, fixed idea, as if someone is following from the behind. The person has been suffering from left-sided parotid tumor. My prescription is Thuja, and Thuja is not found in the swelling parotid. So reporter is not the final authority. তার কম্পিউটারে রেকর্ডিং করে, তা চলবে না। আমি এখানে কি পেলাম? থুজা। আমি রেপার্টরি দেখলাম, থুজার মতন অনেকটা আছে। ওখানে যদি থুজা ফার্স্ট গ্রেড থাকতো তাহলে আমি মনে জোর পেতাম। একটা বাচ্চা নিজে নিজে কাজ করতে পারে, বাবা তুমি চলো না, আর তুমি পারবি তো, জানা আমাকে না, তুমি চলো না। তার মনে হয় বাবা যদি আমার সঙ্গে থাকে আমি মনে ওয়েটটা পাবো, জোরটা পাবো। তো রেপার্টরিতে আমি থুজা পেলে আমি মনে জোরটা পেতাম। কিন্তু থুজার সব সিমটম রেপার্টরি নেই বলে কি আমি থুজা দেব না? Repertory only helps me to find out the similar group of medicines, some similar medicines. কয়েকটা ওষুধের নাম দেখা, কিন্তু the patient, the totality, the constitution, the symptomatology go in favor of Thuja. So parotid tumor, parotid swelling, এই প্যারোটিড টিউমার ওর ভিতরে ফেসিয়াল নার্ভের 5খানা ব্রাঞ্চ আছে। ইট ইজ ভেরি পাঁচখানা ব্রাঞ্চ আছে। অপারেশন করা ইজ ভেরি ক্রিটিক্যাল। ছবি দেখাতে বলছে একজন, দেখালাম। প্যারোটিড টিউমারের উপরে এই সাদা সাদা দাগগুলো, এই যে ফেসিয়াল নার্ভ, মেইন ব্রাঞ্চ অফ দ্য ফেস, এপেন মিনস ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভের এই মেইন ব্রাঞ্চ 5খানা ব্রাঞ্চ দিয়েছে, তার টুইক শাখা প্রশাখা দিয়েছে। তাই কেটে এই টিউমার বের করতে গেলে এই নার্ভগুলো রেখে, তা নাহলে মুখের কোনো সেন্সেশন পাবে না। সো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল অপারেশন। সো ফেসিয়াল টিউমার, প্যারোটিড টিউমার, these are
very, very important. So, this is inflammation of the parotid gland is known as parotitis. যার আরেকটা ডাক্তারের নাম হচ্ছে mumps. So what is mumps? Mumps means inflammation of the parotid gland. It may be unilateral, একদিকে হতে পারে, আবার দুই দিকে হতে পারে, bilateral. It is due to generally virus infection. কোত্থেকে ভাইরাস আসে? The virus comes from the saliva. একজনের থেকে আরেকজনে কি করে যায়? It disseminated by the droplet infection. একজনের থেকে, and sometimes it may be epidemic in nature. স্কুলে গেলে, ক্যামেরাটা অন করা হয়নি, স্কুলে গেলে একটা বাচ্চার থেকে অনেকগুলো বাচ্চার হতে পারে। And this mumps is very dangerous. Why? Why? It may associated with orchitis in male. ছেলেদের টেস্টিস ফুলে যেতে পারে। আর ওভারাইটিস ইন ফিমেল, মেয়েদের ক্ষেত্রে ওভারি ফুলে যেতে পারে এবং টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেল নষ্ট করে দিতে পারে। পরে তার আর স্পাম তৈরি নাও হতে পারে, সে আর বাচ্চা তৈরি করার ক্ষমতা না থাকতে পারে। সো মামস, দ্যাট মিনস ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ইজ ভেরি ডেঞ্জারাস। গুছিয়ে চিকিৎসা না করলে ছেলেদের টেস্টিসের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিতে পারে। কোথায় প্যারোটিড গ্ল্যান্ড আর কোথায় টেস্টিস, কোথায় হরিদ্বার আর কোথায় ডায়মন্ড হারবার। এসব কোত্থেকে পেয়েছো ভাই? বিশ্বজিৎ দীক্ষিত লিখছে প্যারোটিড গ্ল্যান্ড ছোট থাকলে কি করা উচিত। তুমি কোথায় ছোট পেয়েছো? আজ পর্যন্ত কোনো বইয়ে লেখা নেই যে প্যারোটিড গ্ল্যান্ড ছোট পাওয়া যায়। বানিয়ে বানিয়ে বই লিখছো নাকি মাথাটা গরম করে দেওয়ার জন্য আমার? না, যে সব জায়গায় বলে যে পেনিস ছোট থাকলে কি করবো, সেটা মাথায় ঢুকে আছে নাকি? সো এনকেফেলাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্রশ্নটা করতে হবে, তাই করে নাকি? প্যারোটিড গ্ল্যান্ড ছোট থাকলে কি করা উচিত? তুমি পেয়েছো কোথায় ছোট, আমাকে দেখাও। কালকে তোমার একটা পেশেন্ট দেখাবে যে প্যারোটিড গ্ল্যান্ড ছোট পেয়েছি। সো বাচ্চা হচ্ছে না। দম্পতি এসেছে, 5 বছর বিয়ে হলো, ডাক্তারবাবু বাচ্চা হচ্ছে না। জুনিয়র হোমিওপ্যাথরা তোমাদের শেখানোর জন্য কত কষ্ট করছে তোমরা জানো? ফ্যান বন্ধ রেখেছি, ঘরে এসি নেই, আমি এসি ব্যবহার করি না। ফ্যানে যদি শুনতে অসুবিধা হয় তাই স্যাক্রিফাইস করছি। এরপরেও কিন্তু গরু ছাগল লেগে লেবাসধারী ডাক্তার, আমি হলাম আসল গিয়ে গাছের শিকড় নিয়ে কারবার করে। এসব কিছুই জানে না, এসব কিছুই পড়ে না, এসবের হাতে খড়ি নেই। একজন পাম দিল, তুমি ঘটক হবে, পোস্ট দিতে আরম্ভ করলো, কাল তোমাদের কি পড়াবো বন্ধু। বিপিন বাবুর কারণ সুদা হোমিওপ্যাথি। সো 5 বছর ধরে বাচ্চা হচ্ছে না, এসেছে। বলো মা কি হচ্ছে? বাচ্চা হচ্ছে না ডাক্তারবাবু। জিভ দেখাও, জিভ শুকনো। তোমার বউ কি কান্নাকাটি করে খুব? হ্যাঁ স্যার, ভীষণ কাঁদে জানেন না, খুব ভালো। প্রথম ভালো লাগে, নারায়ণ বৈরাগী, আমাদের নারায়ণের যেমন এখন খুব ভালো লাগছে,
পরে কি হবে বলতে পারি না, উপরওয়ালা ভালোই রাখুক। এখন তো প্রতিদিন 5টা করে পোস্ট, আমার বউ খুব ভালো আর ভীষণ ভালো আছে, ভীষণ খাচ্ছে, কি শান্তি, কি আনন্দ, কি মজা। ব্রেক দেওয়ার কথা আগে মনে করনি কেন? তাহলে আমি তো দিতাম, এখন তো শেষ হয়ে গেছে, আর কি ব্রেক দেবো, আর পাচ্ছি না। তো ইন্টারেস্টিং গল্প করছি। কান্নাকাটি করে, পিপাসা নেই মোটা সোটা দেখতে। পালসে ডিলার সিএম দিয়ে দিলাম, যাও কেল্লা ফতে হয়ে যাবে তোমার, জয় উপরালা। কিছুই হলো না, কারণ আমরা তো পোস্ট দিই শুধু অর্গানন পড়লেই হবে, এইসব অ্যানাটমি ফিজিওলজি বেকার, তাতে লাইক পড়ছে অনেক। দাদা ঠিক বলেছেন, জিও জিও, ব্রেভো ব্রেভো। আমি হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস করতে জানি না, আমি শুধু মাটি জানি, বীজ জানি না। ফার্টিলাইজেশন হচ্ছে গাছের মতন, মেয়েরা হলো মাটি, গাছের বীজ হলো পুরুষ। আমি অর্গানন জানি, সিমটম জানি, পালসিটিলা দিচ্ছি। জানেন পালসিটিলা স্যার একদম 100% ঠিক ওষুধ, তো সালা কাজ হলো না কেন বুঝতে পারলাম না। ঠিক বলতে পারে পালসিটিলা একেবারেই, পালসিটিলা সব মিলছে স্যার। টোটো আমি 1M দিলাম, 10M দিলাম, 50M দিলাম, 3M দিলাম, কোনো কাজ নেই। Did you analyze the sperm or semen of the male partner? No. কেন? মেলের আমার কাছে আসলো, যে ভালো ডাক্তার যে জানলো, তাহলে সিমেন অ্যানালিসিস করালাম, অ্যাজোস্পার্মিয়া, স্পার্ম নেই। দেখি তোমার তো সাংঘাতিক খারাপ রিপোর্ট, তোমার কি হাম হয়েছিল? ওরে বাবা, হাম হয়েছিল, পক্স হয়েছিল, মামস হয়েছিল। মামস হয়েছিল, হ্যাঁ ভীষণ ভুগেছিলাম ডাক্তারবাবু জানেন, সেই 2 দিকের মাথা মামস। সেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, কিছুই হয় না, এখানে ওই করলাম ওই করলাম, আমি 1 মাস ভুগেছিলাম। and that mumps destructed the interstitial cells of the testis, নষ্ট করে দিল। আমি তো জানি না, আমি তাকে বলতে পারলাম না তোমার প্রজনন ক্ষমতা নেই, তোমার ওয়াইফের সব ঠিক আছে, আই এম হেল্পলেস। এই বলাটা তো ডাক্তারি, আমি বলতে পারিনি। কারণ আমি মামস কাকে বলে জানি না, আমি প্যারোটিড গ্ল্যান্ড, আমি অ্যানাটমি জানি না, প্যারোটিড গ্ল্যান্ড জানি না, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে মামস বলে জানি না, মামস হলে টেস্টিস নষ্ট হতে পারে জানি না, আর টেস্টিস নষ্ট হলে তার স্পার্ম ফরমেশন হয় না তা জানি না, আর ইনফার্টিলিটি হলে যে মেয়ে ছেলেদের সিমেন অ্যানালিসিস করতে হয় তা আমি জানি না। আমি জানি অর্গান অফ মেডিসিন আর ক্রনিক ডিজিজ আর ছবি দেওয়া বই মায়াজম। ছবি দেখা বই মায়াজম বলেছে, আগে কিনতে দৌড়াবো। আরে মায়াজমের সোর্সটা লিখছে কি? সাইকোসিস 1.5 পৃষ্ঠা আর সিভিলিস 3 পৃষ্ঠা। তোমাদের এত বানাতে কে বলেছে? সব বানানোর জন্য ব্যস্ত। যার জিনিস কথা বলে, যার বিয়ে তার নেই পাড়াপড়শির ঘুম নেই। তা মায়াজম যার জিনিস সে কি করলো? কেন আমি বড় বড় বই, মাস্টার বিজ্ঞাপন দিচ্ছে, আগরওয়ালের বই 500 টাকা দিয়ে কিনেছি। আমাদের পরের ব্যাচে ছিল সুব্রত ব্যানার্জি, বলছে ছবি দিয়ে মায়াজম বের করেছি। আরে যে বলছে মায়াজম তো মানে না অনেকে, যে এইসব কল্পনার জগতে যাওয়ার দরকার নেই, কিন্তু যে বলছে সেও অত ফেনায়নি। সাইকোসিস, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে নেওয়া সাইকোসিস, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 অ্যান্ড পেজ নাম্বার হাফেরও কম। এই হলো হ্যানিম্যান ক্রনিক ডিজিজ। তাহলে আমি সাইকোসিস তো জানবো, যে সাইকোসিস সম্বন্ধে বলেছে তার বই থেকে জানবো,
1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এবং হাফেরও কম 2.1-4 পৃষ্ঠায় উনি সাইকোসিস বললেন। তাহলে আমার ছবি দেওয়া বই, উনি তো ছবির কথা বলেননি। উনি তো আগরওয়ালকে বলেনি 500 পৃষ্ঠায় লেখো, আমি লিখেছি 2.5 পৃষ্ঠারও কম। তোমাদের তো আমি বলিনি সব করতে। হ্যাঁ, আমি শুধু বলেছি গনোরিয়া আর ফিগওয়াট, এই হলো সাইকোসিস মায়াজম। আমি তো তোমাদের এত কিছু বলিনি। আর আমি সিপিলিস সম্বন্ধে বলেছি 3-3.5 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা বলেছি, ফ্রম হ্যানিম্যানস ক্রনিক ডিজিজ। আমি তো বলেছি এখানে থুজা, সিপিলিস, নাইট্রিক অ্যাসিড আর মার্কুরিয়া ছাড়া আর কোনো ওষুধ আমি বলিনি। আমি শুধু এইটুকুই বলেছি, মার্কারির কথা আমি বলেছি। I have indeed in the second edition of the first part of Materia Medica Pura, যখন আমি 1822 সালে ড্রেসডেনে ছিলাম, I described the preparations of the pure semi-oxide of mercury, and I still consider this is one of the most excellent anti-syphilitic medicines. আমি তো শুধু মার্কারির কথাটাই বলেছি, আমি তো অত কথা বলিনি। আর তারপরে আমি নাইট্রিক অ্যাসিড যখন পরীক্ষা করলাম তখন নাইট্রিক অ্যাসিডের কথা বললাম। আর তো আমি বেশি কিছু কথা বলিনি। তোমাদের এত কথা বলতে কে বলেছে বাবু? এই তো আমি শেষ করে দিয়েছি 3.5 পাতায়। এই নিয়ে তোমরা ধমকাচ্ছ, চমকাচ্ছ, ছেলেদের পরীক্ষায় ফেল করাচ্ছ, সেমিনার করছো, উদ্বোধনী অনুষ্ঠান করছো, 500 পৃষ্ঠার বই লিখছো, ছবি দিয়ে করছো। আমি তো অত কথা বলিনি। শুধু অর্গানন নিয়ে পড়ে থাকলে হবে না। অর্গাননে কি আছে আমি বলেছি, একদিন পড়াবো। আবার বা অর্গাননে আছে এটা কি, এইসব জিনিস জানবো না, শিখবো না। পৃথিবী এগিয়ে গেছে, হ্যানিম্যানের সময় থেকে কোথায় চলে গেছে প্র্যাকটিস অফ মেডিসিন, মডার্ন সার্জারি, মডার্ন গাইনোকোলজি, মডার্ন অবস্টেটিক্স, সেসব জানবো না। অর্গাননে আসি ইন্ট্রোডাকশন পার্ট। তখনকার দিনে বোঝানোর প্রয়োজন ছিল যে আমি আমার নতুন চিকিৎসা কেন আবিষ্কার করেছি। এই রোগ দিয়ে চাপা দিচ্ছে, এই রোগ যোগ দিয়ে প্রেশার কমাচ্ছে, এই রোগ পাগলকে চেন দিয়ে বাঁচছে, এসব করা যাবে না। এটাই বুঝিয়েছে, শুধু বুঝেছি, আবার কি বুঝবো বারবার। এটাই তো গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা আর কিছু নেই। অ্যালোপ্যাথি ডাক্তারও সহমত প্রকাশ করছে, ওরা বলছে হ্যাঁ, চর্মরোগ ডাক্তাররা বলছে যে আমার মলম আছে, কিন্তু দিলে তোমার শ্বাসকষ্ট হবে, আমি মলম দিতে চাইছি না। বলেছে অ্যাকসেপ্টেড, ইট হ্যাজ বিন ক্লেইমড। তারা তো বলছে না। তাহলে মানে ইন্ট্রোডাকশন আমার লাগছে না, ওটা তো বোঝানোর জন্য দিয়েছিল তখনকার মানুষদের, ছাগল গরুদের বোঝানোর জন্য। আর ভিতরে কি আছে? 1 নম্বরে বলছে তুমি চিকিৎসা তোমার কর্তব্য পালন করো। হ্যাঁ, কর্তব্য পালন করছি। ডাক্তার বর্মনকে বলছি লেবাসদারি ডাক্তার। বলছে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন। হ্যাঁ, অনলির জায়গায় 2 করছি। সকালে মাস্টারি, বিকেলে ডাক্তারি। সকালে অফিসের চাকরি, বিকেলে সকালে রাস্তার কন্ট্রাক্টরি, বিকেলে ডাক্তারি। এদিকে বলছি অর্গানন পড়বো, এদিকে অ্যাফোরিজম অন মানলাম না, ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি। তাহলে অনলি শব্দটা তুলে দিয়ে অর্গাননটা নিয়ে ঘুরুন বাবুরা। হ্যানিম্যান তো বলেছে অনলি, অনলি মিশন। কিন্তু তোমার মিশন তো কন্ট্রাক্টরি করা, সেক্রেটারি অফিসে চাকরি করা, স্কুলে গিয়ে ইংরেজি পড়ানো। এদিকে তুমি বলছো অর্গানন। হ্যাঁ, অ্যাফোরিজম 2 বলছে আদর্শ আরোগ্য করো নিরুপদ্রবে, রোগীকে কোনো কষ্ট না দিয়ে। অ্যাফোরিজম 3 বলছে তোমার ডিজিজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। অ্যাফোরিজম 4 বলছে তোমার সোসাইটির সম্বন্ধে নলেজ থাকতে হবে। অ্যাফোরিজম 5, 6, 7 বলছে এক্সাইটিং কজ, মেনটেনিং কজ, ফান্ডামেন্টাল কজ। একটা লোক যতই তুমি পেটের গন্ডগোল রোজ মদ খেয়ে বাড়ি ঢুকবে, তুমি সারাতে পারবে না। একটা বাচ্চার নিউমোনিয়া যতই তোমার ড্যাম মেঝেতে শোবে, তুমি সারাতে পারবে না। একটা লোকের হার্টের রোগ, স্বামী স্ত্রী নারায়ণ বৈরাগীর মতন সুন্দর সংসার হয়নি, এ লাঠি মারছে, ও জুতো মারছে, ও ঝাঁটা মারছে, ও ঝাঁটা মারছে, ও দা মারছে, বডি মারছে, তুমি তার হার্টের রোগ সারাতে পারবে না। সেগুলো বুঝিয়ে গেছে। বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লাগছে, সূর্যের তাপে, এক্সাইটিং কজ। যে কারণে হচ্ছে সেই কারণ মেনটেন করছে না। বড়বাজারে মারোয়ারি কাঠের ব্যবসায়ী আমাকে দেখাতো, ডাক্তারবাবু লেখিন আমাকে বড় বাজার যেতে হবে, মার্কেট করতে হবে, আমাকে ঢাকায় পরোটা খেতে হবে। ঢাকার কিন্তু অনেকে বাংলাদেশের লোক আছে জানে না, অনেক মিষ্টির দোকানে কিন্তু পরোটার নাম ঢাকাই পরোটা।
ইট ইজ দ্য গ্লোরি অফ বাংলাদেশ। বাংলাদেশে খুব সুনাম। ঢাকাই পরোটা, কি ঢাকাই পরোটা যায় না, ঢাকাই বিরিয়ানি, ঢাকাই শাড়ি। ঢাকা খুব ইন্টারন্যাশনাল ব্যাপার, আমাদের ইন্ডিয়াতেও অনেক জিনিস ঢাকার নামেই তো কাটে। দোকানে লেখা ঢাকাই বিরিয়ানি, ঢাকাই শাড়ি, ঢাকাই পরোটা। তো এগুলো হচ্ছে মেনটেনিং কজ, দূর না করলে সারবে না। এটাই হ্যানিম্যান 4, 5, 6 বলে গেল। তারপর বলছে ভাইটাল ফোর্স বলে একটা জিনিসকে মানো, সেটা তো অ্যালোপ্যাথ ডাক্তার এখন স্বীকার করছে ইমিউনিটি যার নাম। ভাইটাল ফোর্সের নাম তো ইমিউনিটি। হ্যানিম্যান ইমিউনিটি শব্দ তখন আবিষ্কার হয়নি, তাই দিতে পারেন। হোয়াট ইজ ইমিউনিটি? ভাইটাল ফোর্স মিন রেজিস্ট্যান্স পাওয়ার, ইমিউনিটি অফ দ্য বডি। ইমিউনিটি না থাকলে মানুষ শেষ, তার করোনা ধরবে। সো ভাইটাল ফোর্স মিনস the normal capability of a man, normal functioning of a man, normal adaptability of a man. Without vital force, the body is dead in its substance. 10, 11, 12, 13। তারপরে সিমিলার ডিজিজ, ডিসিমিলার ডিজিজ, অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি। ওই লোকটা নাম দিয়েছে গ্যালেন, ওর নাম। ও আইসোপ্যাথি আবিষ্কার করেছে, এটা ঠিক না, ওটা এইভাবে রোগ সারানো পছন্দ করি না। এই লোকটা অ্যান্টিপ্যাথি আবিষ্কার করেছে, ওটা হচ্ছে কিউরেন্টারেস। আমারটা হচ্ছে সিমিলার, সিমিলার কিউরেন্টার। ওর হচ্ছে কন্ট্রারিয়া, কন্ট্রারিয়াস কিউরেন্টার। এইসব কথা বলেছে। কি এগুলো বারবার কি করতে হবে? সেসব তো নেই, উঠে গেছে তো ওইসব রোগ, ওইসব ডাক্তার। অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি আর অ্যালোপ্যাথি উনি যে সমালোচনা করে, সেই অ্যালোপ্যাথি এখন না। এখন অ্যালোপ্যাথি অন্য জায়গায় চলে গেছে। হ্যানিম্যানের মতো বিচক্ষণ ব্যক্তি থাকলেও অ্যালোপ্যাথিকে ওই রকম সমালোচনা করতে না। উনি তখনকার দিনের সমালোচনা করেছে। রাহুল ফিয়া মাদার দিয়ে প্রেশার কমাচ্ছে, তার থেকেও ওটা অ্যালোপ্যাথিক ট্যাবলেট এমন অনেক বেরিয়ে, সাইড এফেক্ট অনেক কম। রাহুল ফিয়ার মধ্যে অনেক অ্যাসপিরিনের সাইড এফেক্ট আছে। রাত দিন নিরন্তর গবেষণা করছে, সাইড এফেক্ট কমানো যায়, কমানো যায়, চেষ্টা তো করছে। তারপরে বলছে সিমিলার ডিজিজ কিভাবে রোগ সারে। সিমিলার সিমিলার হলে রোগ সারে, ডিসিমিলার হলে সারে না। একই কথা রোজ কি পড়তে হবে। Going to similar disease meet together, a weaker dynamic affection is permanently extinguished by the stronger one which is created inside the body. সে নতুন আর্টিফিশিয়াল রোগ তৈরি করছে, এই রোগটাকে সারিয়ে দিচ্ছে। 36, 38, 40, 42 এইসব কথা বলছে। তারপর প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন। ওষুধ যে ধাক্কা দিচ্ছে প্রাইমারি অ্যাকশন, সারাচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন দুই রকম, কাউন্টার, কিউরেটিভ। তারপর ডিজিজকে ভাগ করছে ইন্ডিভিজুয়াল ডিজিজ, স্পোরাডিক ডিজিজ। ওইসব ভাগটা এখন আমার দরকার নেই। ডিজিজ ভাগ দিয়ে কি করবো? ডিজিজ সারাতে হবে। অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ দুটো ভাগ করলেই হয়ে গেল। মাঝখানে আবার বলছে জলসংক, হাফ অ্যাকিউট ডিজিজ। এসব দরকার আছে কিছু? জলসংক হোমিওপ্যাথি যদি সারে, একবার হয়ে গেলে তাহলে তো নোবেল প্রাইজ পেত। 200 বছর ধরে তো আমেরিকায় হোমিওপ্যাথি রমরমা করে চলেছে। তারপর চলছে 83 থেকে 104 কেস টেকিং ফরম্যাট দিচ্ছে, তুমি এইভাবে এইভাবে কেস্টিং করো, এইভাবে কেস্টিং করো। তারপর ইন্টারমিডিয়েন্ট ডিজিজ, ম্যালেরিয়া সম্বন্ধে বলছে, ওয়ান সাইডেড ডিজিজ সম্বন্ধে বলছে। তারপর 210 থেকে 230 মেন্টাল ডিজিজ সম্বন্ধে বলছে। 105 থেকে 145 ড্রাগ প্রুভিং সম্বন্ধে বলছে, কিভাবে পরীক্ষা করতে হবে, এইভাবে লোক লাগাতে হবে, এইভাবে বোথ সেক্সেস ডিফারেন্ট এজে পরীক্ষা করতে হবে। তারপর কিছু বলছে যেসব কথা আজকাল কেউ মানে না, যেরকমভাবে ম্যাগনেটিজম করতে হবে, তোমাকে শুয়ে রেখে তাকে একটা কনসোলেশন দিতে হবে, এই করতে হবে, এইসব করতে হবে। ঝর্ণা জলে চান টান করে দেবে, 293, 94 শেষ। রাত দিন নাকো কচকচানি, পরীক্ষা, সেমিনার, অমুক তমুক চলছে চলছে। আসল জিনিস জানছে, মাংসরে যে টেস্টিস নষ্ট হতে পারে তা শিখছে না, পালসিনেলা খাই যাচ্ছে দিনের পর। নাও কাম টু দ্য other points. So this parotid tumor is very difficult to cure. This is a huge parotid tumor. This is a huge parotid tumor. This is another parotid tumor. এই চট করে সারে না। প্যারোটিড টিউমার নিয়ে বছরের পর বছর বসে থাকলে কিন্তু খুব মুশকিল। প্যারোটিড টিউমার মোটেই সারতে চায় না, কমতে চায় না। নাও কাম টু দা, একটা ছোট্ট ব্রেক দিচ্ছি, যে তারপরে আসছে অন্য চ্যাপ্টার। মাউথ ক্যাভিটিতে চলে আসলাম। মুখের ভিতরে আরো কিছু জিনিস জানার আছে, আরো কিছু রোগ সম্বন্ধে জিনিস জানার আছে।
মাউথ ক্যাভিটি এবং টাং। ক্যান্ডিডা অ্যালবিকান্স, এর আরেক নাম হচ্ছে থ্রাস। হোয়াট ইজ ক্যান্ডিডা অ্যালবিকান্স? It is a fungal infection of the mouth cavity, especially of the babies, বাচ্চাদের মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন হয়, বড়দেরও হয়, অলসো ইন এজেড। সাধারণত যারা বহুদিন অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খেয়েছে তাদের মধ্যে এটা দেখা যেতে পারে। হোয়াইট প্যাচেস অ্যাপিয়ার অন দ্য টাং। ক্যান্ডিডা অ্যালবিকান্স অর্থাৎ সাদা সাদা স্পট ভরে যায় এবং জিভের উপরেও প্রচুর সাদা স্পট হয়। সিভিয়ার ইনফেকশন মে স্প্রেড ইনটু দি লোয়ার পার্ট অফ দ্য ফ্যারিংস, ইসোফেগাস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সাদা সাদা স্পট, একটা ছবি আমি দেখাচ্ছি। দিস ইজ এটা আরো মারাত্মক হয়ে গেছে, এটার নাম লিউকোপ্লেকিয়া। So what is leukoplekia? Leukoplekia, leuco means সাদা, জীবের উপরটা ওই রকম ছোট ছোট থ্রাস, যেটা মুখের ভিতরে এদিক ওদিক ছোট ছোট ফোটা ফোটা ঘা মতন হয়, সেটাকে আমরা বলছি থ্রাস। কিন্তু জীবের উপরটা যদি ভরে যায় এরকম ঘা, তাকে বলি আমরা লিউকোপ্লেকিয়া। এটি যে আপাত দৃষ্টিতে খুব নিরীহ, কোনো প্রবলেম কিছু বোঝা যায় না, কিন্তু ইট ইজ আলটিমেটলি ইট মে টার্ন ইনটু ক্যান্সার, ক্যান্সারে চলে যেতে পারে। ইন দ্য আর্লি স্টেজ দেয়ার ইজ নো পেন, বাট লেটার অন when the patches are split, যখন ভেঙে ভেঙে যায়, it may turn into the cancer. So cancer of the tongue is caused by leukoplekia. This is the picture of a leukoplekia. It is a severe case. So geographical tongue, জিওগ্রাফিক্যাল, যেমন দাগ 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 গোল গোল চন্দ্রবড়া সাপের গায়ের মতন জীব যদি পায়, সেটা হচ্ছে ক্রনিক সুপারফিশিয়াল গ্লোসাইটিস। দ্যাট ইজ ডিউ টু ক্রনিক সুপারফিশিয়াল গ্লোসাইটিস। আমরা জানলাম ন্যাট্রামিউরে পাই, ট্যারেক্সেকাম পাই, কিন্তু যদি সুপারফিশিয়াল গ্লোসাইটিসের কারণে হয়, ইন দ্যাট কেস it is the common symptom. Tongue red, চকচকে লাল এবং ব্যথা, পেনফুল, due to deficiency of vitamins B12. যদি পেন না থাকে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, নায়াসিন, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড এসব ডেফিসিয়েন্সি না থাকে, then the medicine is pyrogen and veratrum. If there is deficiency of vitamin should be inserted in natural or artificial. And natural vitamins are always safety, harmless than artificial vitamins. যদি জিভটা খুব ময়েস্ট থাকে এবং ক্লিন থাকে, that is also caused due to vitamin deficiency and due to atrophy of the papilla. কারণ জীবের প্যাপিলি তোমাদের জানা আছে, যারা প্যাপিলি জানে না, জীবের এই জীব, এখানে ভি শেপ গ্রুপ আছে, এর নাম সালকাস টার্মিনালিস।
এর পাশ দিয়ে বড় বড় প্যাপিলি থাকে কোনো ব্যাঙের গায়ের মতন, তার নাম ভ্যালেট প্যাপিলি। তার সামনে থাকে ফাঙ্গিফর্ম প্যাপিলি। এইগুলো ভ্যালেটগুলো প্রমিনেন্ট বোঝা যায়, এগুলো খুব একটা বোঝা যায় না। তারপরে থাকে প্যাপিলি সিম্প্লিসিস। আর এখানে কিছু প্যালেট থাকে, এখানে দাগ দাগ, ফোলিয়েট প্যাপিলি বলে। এটা টেস্ট বাট খুব একটা ক্যারি করে না, সাওয়ারকে একটু ক্যারি করে। সামনের দিকে সুইট ক্যারি করে, পিছন দিকে তিতা। এই যে প্যাপিলি, প্যাপিলি যদি নষ্ট হয়ে যায়, প্যাপিলি যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম টকটকে লাল হতে পারে। It is due to deficiency of vitamin B12. যদি জীব মোটা হয়, বড় হয়, আমরা মার্কুরিয়াসের মতন দেখি, ফ্লাবি টাং, মোটা জীব মার্কুরিয়াসের মতন, দ্যাট ইজ ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে এগুলো আমাদের জানতে হবে। আমরা বললাম যে খালি অর্গানন জানলে হবে, মায়োজম নিয়ে কচকচে হবে, এসব জানবো না। জীব মোটা থলথল করছে, মার্কুরিয়াস দেবে, যাচ্ছে না। জীব দেখে দিলে তোমার রোগ সারছে না, জীবে ব্যথা, তার ভিতর তার আয়রন ডেফিসিয়েন্সি, তুমি এনিমিয়া তাকে দেখছো না। তো প্যাপিলি জীবের একটা ছবি দেখিয়ে দিচ্ছি যাতে সবার মনের মধ্যে থাকে জীবের প্যাপিলি কেমন জিনিস। এই ছবিটা দেখলে অ্যানাটমির অনেকের ক্লিয়ার হবে। এই যে ভ্যালেট প্যাপিলি, বড় বড় প্যাপিলিগুলো ভ্যালেট প্যাপিলি। তারপরে সামনের দিকে যে ছোট ছোট প্যাপিলি, এগুলোকে বলা হয় ফাঙ্গিফর্ম প্যাপিলি। আরো সামনের দিকে যে ছোট ছোট প্যাপিলি, এই প্যাপিলির কাজ হচ্ছে টেস্ট বাড ক্যারি করা। They carry the taste buds. I mean the sweet, sour, salt, bitter, pungent. These are called filiform papilli. আর ছোট ছোট ফোটা ফোটা চারিদিকে ছড়িয়ে আছে, তার নাম প্যাপিলি সিম্প্লিসিস। তাহলে প্যাপিলিগুলো যদি নষ্ট হয়ে যায় ডিউ টু ভিটামিন বি ডেফিসিয়েন্সি, টেস্ট পাবে না খাবারে এবং খাবার ঝাল লাগবে বেশি। এগুলো জানতে হবে। নেক্সট, জীবের তলায় যদি আমরা যাই, জীব যদি উল্টায়, উপরের দাঁতে যদি জীব লাগাতে বলি, মাঝখানে যে বাঁধনটা দেওয়া আছে একটা রিস, এটাকে বলা হয় ফ্রেনুলাম লিঙ্গুই। ফ্রেনুলাম, এই ফ্রেনুলামের দুই পাশে ওপেনিং হয়েছে সাবম্যান্ডিবুলার ডাক্টের ওপেনিং, ওপেনিং অফ দ্য সাবম্যান্ডিবুলার ডাক্ট। এখান থেকে জল বেরোচ্ছে, সবসময় রস বেরোচ্ছে। এই যদি লিগামেন্টটা বড় থাকে, শক্ত থাকে, তাহলে জীবটা বেশি নাড়াচাড়া করতে পারে না, কথা ভালো বলতে পারবে না, কথা জড়িয়ে যাচ্ছে। তাই একে বলা হয় টাং টাই। ওই লোকটার নাম হচ্ছে টাং টাই। টাই যেমন আমরা বাজি শক্ত করে, জীবের ওটা টাইয়ের মতন। এদিকে তাহলে রোগী এসে বললো, ডাক্তারবাবু আমার মেয়েটার তো অনেক বয়স হলো, কথা বলতে পারছে না, আমি 17 বছর বয়সেও পেয়েছি। তারা খেয়াল করেন, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মাদুলি দিলাম, অনেক কবিরাজ, অনেক ঠাকুর বাড়ি, কিন্তু মেয়ে কথা বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। কথা বলতে পারছে না নয়, জড়িয়ে যাচ্ছে। তুমি বললে দাঁড়াও, মায়াজম ফলো করেনি কেউ, কথা ভালো বলতে পারছে না, বুদ্ধিশুদ্ধি কম, জড়বুদ্ধি সম্পন্ন, সিফিলিটিক মেডিসিন দিতে হবে। সিফিলিস বাবু, it is due to tongue tie, and no medicine will not able to cure this case. It is a pure surgical case, কারণ এই টাং টাই, এই লিগামেন্টে এমনভাবে এখানে অল্প একটু আটকে থাকে, এমন বড় করে আটকে আছে, জীব বেশি ঘোরাতে পারছে না। জীব তুমি নিজে পরীক্ষা করে দেখবে, বেশি ঘোরাতে না পারলে কথা আটকে যাবে। জীব যদি তুমি বেশি নাড়াতে না পারো, কি রে তোর নাম কি? আমার নাম বাবু। তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশে। তুই ভাত খেয়েছিস?
না, আমি তো ভাত খেতে পারি না, কারণ জীব নাড়াতে পারছে না, ডিউ টু টাং টাই। তুমি মায়াজম নিয়ে পড়ে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানাটমি জানার দরকার নেই। হুম, সো দিস ইজ টাং টাই। তাহলে প্যাপিলি নষ্ট হয়ে যেতে পারে, জীবের লিউকোপ্লেকিয়া হলে ক্যান্সার হতে পারে, জীবের থলথলে বেশি মোটা হলে তাকে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য হতে পারে। জীব ক্লিন ভার্নিশড হয়ে গেছে, প্যাপিলিগুলি নষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 হতে পারে। তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে এবং তার রোগ, প্যাথোলজি, অ্যানাটমি, ইন্টিগ্রেটেড মেডিসিন সব নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এই টাং রেপার্টরি দেখাতে পারবো, অনেক আছে, আজ আর দেখাবো না, 11টা বেজে গেছে। তাহলে আমরা লিভ সম্বন্ধে জানলাম, লিভের ঠোঁট ফাটতে পারে, লিভের কোনা, ঠোঁটের 2 ঠোঁটের কোনা ফাটতে পারে। মুখের ভিতরে জানলাম, আমরা জীবের নানা রকম রোগ জানলাম, আমরা জীবের ক্যান্সার, লিউকোপ্লেকিয়া জানলাম। আমরা প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা পুরুষ বান্ধা হতে পারে, পুরুষের বান্ধাত্ব আসতে পারে, তা জানলাম। অ্যানাটমি বা অ্যাপ্লাইড নলেজ না থাকলে আমরা জানতে পারতাম না, শুধু পালসিটারা দিয়ে যেতাম, ছেলেটারা মামস হয়েছিল কিনা আমরা খবর রাখতাম না। আমরা এও জানলাম যে মামস বা প্যারোটিড টিউমার ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। চট করে সারে না, রোগীকে পরিষ্কার বলে দিতে হবে তোমার এটা চট করে আমরা সারাতে পারবো না। আমরা জানলাম যে জীবের সাইডে, প্যালেটে, ভেস্টিবুল অফ দ্য মাউথে ছোট ছোট সাদা সাদা ডট পেন দিয়ে খোঁচা মারলে যেরকম হয়, সেরকম যদি স্পট থেকে অনেকের ব্যথা হয়, খেতে পারে না, তার নাম ক্যান্ডিডা অ্যালবিকান্স বা থ্রাশ। আমরা এগুলো জানলাম মুখের। আরেকটা জিনিস জানি মুখের, অ্যাপথাস আলসার, যাকে বলা স্টোমাটাইটিস, সাদা সাদা ফাঙ্গাস মতন ঘা হয়ে যায়, অ্যাপথাস আলসার। আচ্ছা, চারিদিকে গোল লাল মতো হয়ে যায়, তার চারিদিকে usually surrounded by a red zone of erythema. These are very smaller pinpointed tiny ulcers, তাকে বলা হয় অ্যাপথাস আলসার। মাউথ অ্যাপথি, বোরাক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, বোরাক্স মার্সল দেখব। মাউথ অ্যাপথি, মাউথ আলসার্স অ্যাপথি বের করো, দেখাচ্ছি। চেঞ্জ রেপার্টরি, যেটা বাচ্চাদের হয়, বড়দেরও হয়। বের করো মাউথ অ্যাপথি। তাহলে আমি যদি অ্যানাটমি না জানি, অ্যাপথি মানে না জানি, প্র্যাকটিস অফ মেডিসিন না জানি, তাহলে আমি রেপার্টরি না জানলে বের করতে পারবো না যে মাউথ ক্যাভিটি দেখতে হবে। মাউথের ভিতরে পাবে তুমি গামস, টাং আর প্যালেট। মাউথের মধ্যে পাবে গামস, টাং, প্যালেট, মুখের ভিতরে যা আছে। আর ফেসে পাবে মুখের বাইরে যা আছে, প্যারোটিড গ্ল্যান্ড, লিপস, চিকস, এসব পাবে। তাহলে অ্যাপথি, বোরাক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, বাচ্চা নার্ভাস, ঘুমের মধ্যে চমকে ওঠে, চুল জড়িয়ে যায়, এসব সিমটমে বোরাক্স পাতে পারি। আর্সেনিক, গরমে কমে, চিলি পেশেন্ট, এসব সিমটম আছে। ব্যাকটেরিয়া, মুখে ভীষণ গন্ধ হচ্ছে, পায়খানায় গন্ধ, ঘা মুখের ভিতরে বিশ্রী দেখতে হয়ে গেছে, মেডিসিন মেবি ব্যাকটেরিয়া। মার্কুরিয়াস সিমটম সবারই জানা। সো এছাড়া আমরা আরো আলসার, মাউথের আলসার অনেক কিছু পাবো। মাউথ আলসার, মাউথ আলসার, পেজ নাম্বার 428। জিভে যদি ঘা হয়, আলসার স্টাং, আলসার স্টাং, ব্যাকটেরিয়া, মার্কুরিয়া, সরিনাম এটসেট্রা। মালিতে যদি ঘা হয়, আলসার, আলসার, গামস, ওই 3টে চ্যাপ্টার আমি বলেছি, গামও পাবে, টাংও পাবে। আলসার, গামস, রেজোট, মার্কুরিয়াস, ন্যাট্রামিউর, ফসফরাস, সরিনাম এটসেট্রা। তাহলে আমরা মাউথ ক্যাভিটি সম্বন্ধে আলোচনা করলাম, লিপস আলোচনা করলাম, ফেস আলোচনা করলাম,
প্যারোটিড গ্ল্যান্ড আলোচনা করলাম। এটি আমাদের 2 ঘন্টা চলে গেল। নেক্সট আবার যেদিন ক্লাস নেব জানাবো, সেদিন আমরা ফ্যারিংস থেকে আরম্ভ করব। কি লিখছে? প্যারোটিড গ্ল্যান্ড শক্ত হলে কি হয় না হয়? শক্ত এবং ধীরে ধীরে বাড়তে থাকলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত? কনস্ট্রোল ট্রিটমেন্ট, ক্যালকেরিয়া ফ্লোর, ব্রোমিয়াম, আদার মেডিসিন যা সিমটম আসবে দিতে হবে। কোনো অবস্থাতেই খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে আমি আজ পর্যন্ত পারিনি, চট করে ইমপ্রুভ হয় না। সো গুড নাইট এভরিবডি। আমরা নেক্সট শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল রেখে, আমি হঠাৎ করে যদি ক্লাস নিই, আগের থেকে নোটিশ দিলে ভালো, তাহলে যে কোনো সময় 9টা, 9:30 আমি 9টার মধ্যে জানিয়ে দেবো। খেয়াল রাখবে সব 9টা নাগাদ। সো খেয়াল রাখুন, যারা বন্ধু নেই ফেসবুকে তারা নোটিফিকেশান পাবেন না। বন্ধু হতে হবে। বন্ধু হতে গেলে কী করতে হবে? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আসবে না, কারণ 1000টা পেন্ডিং হয়ে আছে, ও আমি দেখি না, শটিংও করি না। যাদের খুব ইচ্ছা তারা আমার একটা পোস্টে লাইক দেবেন। এই পোস্টে আমি একটা পোস্ট দিচ্ছি এখন যে বন্ধুরা আজকের লেকচার কেমন লাগলো, একটা দিয়ে দিই, তাহলে ওখানে লাইক দেবেন। লাইক দিলে সুবিধা হয় কি, যারা বন্ধু নেই ডান দিকে অ্যাড ফ্রেন্ড লেখা আসবে, ওই অ্যাড ফ্রেন্ড আমি মানলেই হয়ে গেল, ইজি। তাহলে বন্ধু না থাকলে তারা নোটিফিকেশান পাবে না। বন্ধু হতে হবে। আরও অন্যান্য টপিক দিয়ে লেকচার ছাড়াও তো আমি অনেক পোস্ট দিই, সেগুলো পাবে না। তাই আমি একটা পোস্ট এখনই দিচ্ছি, যারা যারা বন্ধু নেই তারা পোস্ট লাইক দিয়ে দেবেন। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের বিশদভাবে জানতে হবে। ভালোভাবে না জানলে পরিপূর্ণ রূপ একজন চিকিৎসকের পাবেন না। প্রশ্নোত্তর থাকবে পর্ব, যা যা পড়াচ্ছি তার মধ্যে যার যার প্রশ্ন থাকবে আমি চ্যাপ্টার করবো একদিন, এর উপরে, ওই চ্যাপ্টারের উপরে, এইটার উপরে, সেদিন যার যা প্রশ্ন বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আই ডু হোপ I shall be able to perform that side. So, আজ এই পর্যন্ত থাক। গুড নাইট এভরিবডি। আমি একটা পোস্ট দিচ্ছি, যারা যারা বন্ধু হয় তারা জানিয়ে দেবেন।